Hello everyone. Is my screen visible? You have একজন- Yes. All জি right. ভাইয়া। Thank you. Okay. So we'll be getting started now. অনেক বেশি রিকোয়েস্ট আসতেছে, আচ্ছা পরে আসতে সাবমিট করে দিব। Okay, let's get started. I think the entire screen is visible. So welcome everyone to the IB admission test written masterclass. I thought of taking this class. আমি ভাবছি যে সবার এখন হচ্ছে পরীক্ষা চলতেছে, সবাই সবকিছু নিয়ে অনেক অ্যাবজর্ব এন্ড কনসার্ন, সো এর মাঝখানে কোনো সেশনে তোমাদের বদার করা একদমই ঠিক হবে না। দেন এগেন আই থট যে ঈদের 2-1 দিন আগে প্রবাবলি ইউড বি having some time to have a session where we'll be having some fun like brainstorming session on how the essays of or the writing section of IB admission test works. So ওই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে খুব একটা লাইট একটা সেশন করব। And আমি যখন while I was preparing, I did not have any kind of sessions like this, and even I never thought of getting into IB as well. So ওই ব্যাপারগুলো আমরা পরে আসবো, but I think আমি যদি if I were you guys, তাহলে আমার হচ্ছে it would benefit me a lot because আমি আজকে পুরো স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলবো and probably will give you some tips on how to come up with a decent writing. Acha. So for those who do not know me, I'm Naim Muntasi Logno. They call me Logno. I'm from IBA BBA 32nd batch. I used to be a math instructor at Mentors, and later I joined Blueprint as the owner and the lead instructor of SAT. And I also make videos in YouTube, and I have a channel called Naim Muntasi Logno. So why is this session? So এই সেশনটার ব্যাপারটা এরকম যে আইবি অ্যাডমিশন টেস্ট এমনিতেই মানুষ, এটা আমি যখন একটা অ্যাসপিরেন্ট ছিলাম আমিও অনেক প্যানিক করেছি, অনেক ব্যাপার ছিল আইবি অ্যাডমিশন টেস্ট নিয়ে যে পাসিং বা এনশিওর করা এন্ড স্টাফ লাইক দ্যাট। সো আইবি অ্যাডমিশন টেস্টটা খুবই একটা পিকুলার টেস্ট এন্ড ইটস নট জাস্ট সাম র্যান্ডম অ্যাডমিশন টেস্ট ইন বাংলাদেশ, রাইট? সো এখানে অনেক ব্যাপার থাকে, লাক ফ্যাক্টরস থাকে, দেয়ার আর কার্ডস, সেই কার্ডসের কারণে মানুষজন অনেক বেশি পিপল গেট আনলাকি। সো এই ব্যাপারগুলোর জন্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে পিপল হ্যাভেন টকড মাচ অ্যাবাউট রাইটিং দ্য রিটেন সেকশন, অ্যান্ড এটা নিয়ে একটা ভালো সেশন করা যেতে পারে। অ্যান্ড মানুষজনকে একটু ইনলাইটেন করলে প্রবাবলি সবাই অনেক বেশি অ্যাওয়ার্ড থাকবে অফ হোয়াট হ্যাপেন্স ইন দ্য রিটেন সেকশন। অ্যান্ড এখানে অনেক অডস আছে, এই অডস গুলো নিয়ে আমি কথা বলবো। এই অডস মানে এই ব্যাপারগুলোর জন্যই হচ্ছে আমি এই সেশনটা নিচ্ছি। অ্যান্ড অনেস্টলি I have taught at Mentors, and I have taught Mentors is the biggest coaching center for IBA, right? So it has been. So I mean, I have taught at Mentors, and I have seen the course structure of different like entities like coaching centers for IB admission test. And ওখানে হচ্ছে রিটেনের জন্য কোনো ক্লাস। Am I audible? Yes, Bhaiya. Okay. Acha, I gotta admit some people. Acha, so okay. So I thought যে এরকম এক্সট্রা কোনো ক্লাসেস না হয় না, অ্যান্ড যে মক টেস্ট গুলো হয় মক টেস্ট গুলোতে মানে দা টেস্ট চেকার, দ্য স্ক্রিপ্ট চেকার্স সবাই তো অনেক বেশি প্রফেশনাল হওয়ার কোনো চান্সেস নাই। অ্যান্ড এটা আসলে আইবিআইসরা করে, অ্যান্ড আই ট্রাস্ট দেম, তারা ভালো একটা রাইটিং আছে বিকজ দে হ্যাভ পাস দ্য টেস্ট। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে একটা ব্যাপার থাকে যে এক একজনের কাছে রাইটিং এর ব্যাপারটা এক এক রকম, সো ইভ্যালুয়েশনটা এক এক রকম হয়। সো এই ব্যাপারগুলোর একটা কমন পয়েন্টে আসার জন্য, সো দ্যাট ইউ ডু নট নিড টু ফেস এনি সর্ট অফ ইউ ডু নট নিড টু বি কার্সড, and you do not need to be any sort of face on any sort of unluckiness. এই জন্য হচ্ছে আমরা এই সেশনটা করব আজকে। আচ্ছা, আমি প্রবাবলি আর কিছুক্ষণ মানুষকে অ্যাডমিট করব, তারপরে প্রবাবলি নট বি অ্যাডমিটিং। 90 জন আর 10 জনের লিমিট আছে। সো পরে আই প্রোভাইড দ্য রেকর্ডিংস অফ দ্য ক্লাস। আচ্ছা, সো এখন হচ্ছে ইনফরমেশনের পার্টটা। কিছু ইনফরমেশন আমরা জেনে নেই, অনেকেই জানো অনেকেই জানো। ইনফরমেশন গুলো জানলে আই থিঙ্ক সবার জন্য অনেক বেনিফিটেড হবা। IB admission test written section is usually like 30 minutes long, 30 minutes ধরে হয়, 25 minutes হতে পারে, usually 30 minutes হয়। What I have seen যে প্রত্যেকটা last 20 years এর question analysis করে দেখছি যে it has always been 30 minutes long, and এই 30 minutes 25 মার্কস থাকতে পারে, কখনো হচ্ছে 30 মার্কস থাকতে পারে। ইউজুয়ালি 30 মার্কসই থাকে, এখন 30 মার্কসই থাকে। তোমার এমসিকিউতে 70 মার্কস এন্ড 30 মার্কস হচ্ছে তোমার রিটেনে। This is how it works, and it is followed by a 90 minutes long math MCQ section. এখানে দেখো এমসিকিউ এর ব্যাপারটা এরকম যে আমরা সবাই জানি আইবি অ্যাডমিশন টেস্টে 3টা সাবজেক্ট থাকে, ম্যাথ,
ইংলিশ অ্যানালিটিক্যাল। অ্যান্ড এটা নিয়ে এখন যদি ডিসকাস করতে যাই, ইট উইল বি আ ভেরি লং ডিসকাশন। ওইদিকে যাব না, জাস্ট নো দ্যাট ওই সেকশনগুলো শেষ হওয়ার পরে দে উইল প্রোভাইড ইউ উইথ টেস্ট বুকলেটস। ওই বুকলেটস এর মধ্যে তোমার কোয়েশ্চেন্স থাকবেন, কোয়েশ্চেন্স এর নিচে একটা স্পেসিফিক জায়গা থাকবে, ওই জায়গার মধ্যে তোমার আনসার করতে হবে। এন্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস, এন্ড ইট ইজ চেকড only if you pass in each of the subjects in the MCQ section. So এটাও তোমাদের অনেকে জানার কথা, না জানলেও সমস্যা নাই। MCQ এর যে পাসিং বারটা প্রত্যেকটা সেকশনের ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল এই তিনটা সেকশনে যখন পাস করবা, আফটার দ্যাট ইউ উইল হ্যাভ দি মানে অপরচুনিটি টু গেট ইউর রিটেন স্ক্রিপ্ট। আদারওয়াইজ তোমার রিটেন স্ক্রিপ্ট কিন্তু চেক করা হবে না, বিকজ এখানে হচ্ছে এইটাই নিয়ম যে প্রথমে তোমার ওই পাসিং বারটা ইনশিওর করতে হবে, and after that you will get the opportunity to get your script checked. And it is often made difficult or may turn out as difficult for those who don't have a habit of doing creative or argumentative write-ups. এখানে হচ্ছে আমরা এখন পর্যন্ত যত ধরনের রাইটিং করছি ছোটবেলা থেকে, ধরো এসএসসি, এইচএসসি, এর বাইরে নিজে থেকে যদি আমি যেমন আই ইউজড টু পার্টিসিপেট ইন কুইজ কমন টেস্ট কম্পিটিশন, আই থিঙ্ক তোমাদের অনেকেই এটাতে করছে, অনেক কমন একটা কম্পিটিশন হয়ে গেছে। ব্যাক ইন 2020 যখন কোভিড শুরু হয় তখন এটা অনেক ছড়া যায় না, স্টার্টেড ডুইং দ্যাট অ্যাজ ওয়েল। সো এই ধরনের ধরো রাইট আপস, একটু ক্রিয়েটিভ রাইটিং, একটু ওপেন এন্ডেড রাইটিং লেখার যদি হ্যাবিট না থাকে, আইবি অ্যাডমিশন টেস্টের খুব আহামরি ডিফিকাল্ট হবে না, বাট আমি বলবো না খুব একটা ইজি হবে। কেন খুব একটা ইজি হবে না, সামনে আমরা আগাইলে কিছু টপিক্স গেলে বুঝতে পারবো যে ওই রকম একটা সিচুয়েশনে আমি একটা অ্যাডমিশন টেস্ট দিতে গেছি, প্রবাবলি আমি আর দুই একটা মানে আমার প্ল্যান বিজ আর লাইক ডিউপি অ্যান্ড হচ্ছে জেইউআইবিএ, এছাড়া আমার প্ল্যান বিজ নাই, ওইরকম একটা সিচুয়েশনে বসে ওই রকম একটা রাইট আপ লেখা ইজ ভেরি ডিফিকাল্ট। So it may turn out as very difficult in the exam hall. And আমার সাথে যেটা হয়েছে, I actually did not do very well in like the MCQ section. And এখন আমার সাথে এরকম হয়েছে যে আমার মনে হয়েছিল what's the point of taking the written test, মানে আমার মনে হয়েছে যে হবে না তো চান্স। এরকম অনেকজন হয়, এক দুইজন না। আইবি অ্যাডমিশন টেস্টে কেউ বেরো যদি বলে আমার অনেক ভালো হয়েছে, চান্সেস আর মোর প্রবাবলি হি উইল নট গেট ইন। আমি বলছিলাম সবার জন্য এটা মোস্ট অফ দ্য টাইম ওভার এক্সাইটেড বা অনেক হলো। আর দেয়ার আর পিপল যারা অনেক স্যাড হবে, মনে করবে যে না আমি চান্স পাবো না, আমার দ্বারা হবে না কিছু। এন্ড এটা এভরি ইয়ার হয়, আমার জুনিয়র টাইমে দেখছি, আমার টাইমে দেখছি পিপল গেটিং। সো আমি সামহাউ আই ওয়াজ দেয়ার, লাইক আই ওয়াজ কনফিউজড অ্যাবাউট what to do, and আমি প্রায় 3-4 মিনিট নষ্ট করছি বসে। I didn't even look at the script because I'm not taking any sort of like flex and stuff, but আমার কাছে মনে হচ্ছে রিটেন সেকশন নিয়ে আমার খুব একটা টেনশন করার দরকার নেই। আমি কখনো বসে রিডিং প্র্যাকটিসও করি না এইভাবে, বিকজ ওই যে লেখালেখি করার ইয়া থেকেই তোমার একটা হ্যাবিট চলে আসছিল, না একটা এক্সপিরিয়েন্স, একটা কনফিডেন্স চলে আসছিল যে লিখতে পারবো কিছু একটা দিকে। সো আই ওয়েস্টেড অলমোস্ট 3 to 4 minutes, and then হচ্ছে আমি রিডিং সেকশনটা করি। And একটা জিনিস দেখো, it is evaluated by disparate pool of adjudicators, hence unfortunate cases happen every year. আমি নাম বলবো না, কিছু বলবো না, but there are people who pass in the MCQ section with a very high like score, but ওরা দিন শেষে হচ্ছে তোমার রাইটিং এ পাস করতে পারে না। আমি বলবো না যে somebody who has passed the IB admission test MCQ section ওরা হচ্ছে রিটার্ন পাস করতে পারবে না। আমার মনে হয় যে অলমোস্ট সবারই পারার কথা। সো এরকম কেসেস, আনফরচুনেট কেসেস হয় যে এখানে দেখা যায় যে এমসিকিউ অনেক পাস করে, ভালো মার্কস দিয়ে পাস করবে, স্টিল দে আর নট passing the writing section. So yeah, last but not the least, the written section too has a passing bar. হ্যাঁ, এটা তো একটা passing bar থাকে। and last year ধরে তোমার কিছু করতে হবে না। please do not rush into anything and do not be desperate about the passing bar stuff. তুমি তোমার মতো পারফর্ম করো, কারণ পাসিং বারটার ব্যাপারটা এরকম এভরি ইয়ার হচ্ছে, প্রত্যেকবার চেঞ্জ হতে থাকে এক একজনের পারফরমেন্সের উপর। বাট আমার মনে হয় যে রিটেনের পাসিং বারটা সর্ট অফ কনস্ট্যান্ট বিকজ এখানে একটা ব্যাপার আছে যে রাইটিংটা একটু ডিফিকাল্ট হলে কেউ না, there are certain people who will come up with good piece of writing, so খুব একটা এফেক্ট হবে না। এই যে আগের বার 12 ছিল ফর 33rd ব্যাচ বিবিএ 33rd আইবিএ, ওদের জন্য 12 ছিল, তোমাদের প্রবাবলি যেমন কম বেশি হবে, এর বেশি হবে না। সো কিপ দ্যাট ইন ইউর মাইন্ড যে আউট অফ 30 the passing bar is 12, so there is a passing bar as well. সো এখন আমরা একটু রিভিউ করবো যে আইবিএ তে যে অ্যাডমিশন টেস্টটা হয়, যে রিটেন সেকশনটা হয়, রিটেন সেকশন কি আসে। ইউজুয়ালি যে কমন যেটা দেখছি যে তোমার ফ্রম 90s টু লাইক 2010 ওরা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম একদম সিম্পলিফাইড প্যারাগ্রাফস দিছিল। ট্রান্সলেশন জিনিসটা বারবার আসে, মানে একটু 3-4 বছর পর রিপিট করে। তারপর ওপেন এন্ডেড এসেস, জাস্ট তোমার একটা এসে থাকবে, এসে বেসিস তোমার কিছু একটা লিখতে হবে, মানে তুমি ইউ ডোন্ট হ্যাভ টু like have to come up with arguments on anything like critical writing. So তোমার জাস্ট হচ্ছে একটা ওপেন এন্ড এসে, you have to write something on that essay, খুবই ওপেন এন্ডেড থাকবে, এমন না যে কোনো একটা স্ট্যান্স দিতে হবে, কোনো একটা সাইট নিতে হবে, নাথিং লাইক দ্যাট।
সো এই জিনিসগুলো ছিল। এন্ড থার্ড দেখো কেস সলভিং একটা এক্সাম্পল একটু পরে আমি দিব, ওটা নিয়ে উইল নট ওয়ার্ক, বিকজ কেস সলভিং হচ্ছে পুরো লাস্ট এত বছর যে টেস্ট হয়েছে এর মধ্যে একবার বা দুইবার আসছিল, বাট স্টিল ওয়েন প্রিপেয়ারিং তোমরা একটু দেখে নিতে পারো যে হাউ কেস সলভিং ওয়ার্কস। আচ্ছা, সো এরপরে হচ্ছে সামারি নিয়েও আমরা কথা বলবো না, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল ইমেজ, এটা মানে রাইটিং সেকশন এটা খুব বেশি আসতো। সামারি হচ্ছে তোমরা এসএসসি তে করেছো, এন্ড আই থিঙ্ক এইচএসসি তে আছে কিনা আই ডোন্ট রিমেম্বার, ভুলে গেছি এত তাড়াতাড়ি। বাট হ্যাঁ, সামারি হচ্ছে তোমরা অলরেডি হ্যাভ ওয়ার্ক অন দ্যাট, এন্ড ইটস নট এ ভেরি ডিফিকাল্ট টপিক। এখানে খুব লাইক একটা কমন সেন্স কাজে লাগে, খুব সুন্দরভাবে রিস্টেট না করে, সেম পয়েন্টে রিস্টেট না করে সুন্দরভাবে তোমার লিখলেই হচ্ছে একটা সামারি হওয়া পসিবল। বাংলা প্যারাগ্রাফ এটা আমার টাইমে আসছিল, আমার জাতীয় পতাকা নিয়ে লিখতে বলছিল, but since we'll be like working on the English writing section, so আমরা হচ্ছে আজকে যেই টপিক গুলো কথা বলবো হচ্ছে রিসেন্ট এলিমেন্টস ইন দ্য রাইটিং সেকশন, হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং, আর্গুমেন্টেটিভ এসে এন্ড হচ্ছে ট্রান্সলেশন অথবা বাংলা প্যারাগ্রাফ, এর মধ্যে দুইটা নিয়ে কথা বলবো আমরা, ডেসক্রিপটিভ রাইটিং আর আর্গুমেন্টেটিভ এসে। এখন হচ্ছে এই যে ট্রেডিশনাল এলিমেন্টস, এটা যদি তোমরা একটু চেক করো, আই এম বিং আ বিট ফাস্ট বিকজ এরপরে আমার অনেক টাইম লাগবে, এখানে হচ্ছে একটু তাড়াতাড়ি জাস্ট তোমার ইনফরমেশন পার্টটা একটু শেষ করার ট্রাই করতেছি। কোনো কোয়েশ্চেন থাকলে রেজ ইউর হ্যান্ডস। আচ্ছা, সো এই যে এখানে দেখো ট্রেডিশনাল এলিমেন্ট একটা আমি মেনশন করছিলাম যে কেস, দিস ইজ আ কেস। ইউজুয়ালি আমরা হচ্ছে যখন বিজনেস কম্পিটিশন করি বা থিংস লাইক দ্যাট, ওখানে কি হয় ওই যে মানে তোমার ওই বিজনেস ওয়ার্ল্ডটা এইরকম বিজনেস যে কম্পিটিশন গুলো, এখানে তোমার একটা কেস দেওয়া হয়, অনেক বড় কেস থেকে ওইটা সলভ করতে হয়। এখানে ওইটা একটা সিম্পলিফাইড ভার্সন, একটা ছোট একটা প্রবলেম দেওয়া আছে, তোমার একটা টাস্ক দেওয়া আছে যে ইয়োর টাস্ক given this situation you're requested to help the management of Sunsilk to this end per propose course of action that management may you to overcome the bad publicity and put the record straight, so basically tomorrow you have to come up with a like course of action to solve দ্য কেস। সো এই জিনিসগুলো খুবই মানে এমন না, একটা জিনিস তোমাদের সবসময় এটা আইবিএ তে পরীক্ষা দেওয়ার পর শিখছে না, আইবিএ তে নর্মাল এক্সাম দেওয়ার সময় এই জিনিসটা সবসময় রিয়েলাইজ করছি যে ধরো এটা তোমার কাছে যেভাবে অ্যাপিয়ার করতেছে এটা আরো 10 জন মানুষের কাছে সেম ভাবে অ্যাপিয়ার করতেছে। ইটস নট লাইক যে তোমার কাছে এটা ডিফিকাল্ট, তুমি কোর্স অফ অ্যাকশন কিভাবে, এটা স্ট্রাকচার কিভাবে, তোমার কোর্স অফ অ্যাকশনে এক্সট্রা কোনো স্ট্রাকচার কি আছে কিনা, এক্সাম হলে যে এগুলো নিয়ে খুব একটা বদল হওয়ার কোনো দরকার নাই। চিন্তা করো যে দিস ইজ দ্য সেম থিং দ্যাট ইজ হ্যাপেনিং টু অলমোস্ট লাইক আউট অফ, আমি ধরি যদি এবার হচ্ছে 10,000+ অ্যাপ্লিকেন্ট ছিল, ধরো 10,000-এর মধ্যে লাইক অলমোস্ট 9,500 মানুষের সাথে এটা করতেছে। সো এটা নিয়ে তোমার খুব একটা বদার্ড হওয়ার দরকার নেই, এটা স্ট্রাকচার কি হবে, কেমনি কি করবো, জাস্ট গো থ্রু দ্য কেস এন্ড ট্রাই টু কাম আপ উইথ দ্য সলিউশন, যে কি কোর্স অফ অ্যাকশন হওয়া উচিত, তোমার কমন সেন্সে কি বলতেছে। ডু নট কাম আপ উইথ সামথিং ভেরি অকওয়ার্ড, যেটা একদমই মনে হবে ভেগ, জাস্ট বলার জন্য বলতেছি, বলার মতো জিনিসগুলোর গ্রাউন্ডস আইবি অ্যাডমিশন টেস্ট রিটার্নের জায়গা নাই, বিকজ খুবই জায়গা কম, এন্ড ওই জায়গায় তোমার যত প্রেসাইজ হবা তত ভ্যালু করবা। একটা জিনিস বলে রাখি, আমি হচ্ছে আই হ্যাভ স্টাডিড এট ক্যারিয়ার কলেজের আগে অনেক স্কুলে পড়ছি, সো প্রত্যেকটা স্কুলে টিচার্স ওয়ার গুড, বাট অনেস্টলি আইবিএ তে এসে আমার কাছে একদমই, আমি এটা অ্যাকনোলেজ করবো, আইবিএ টিচাররা আর ভেরি স্মার্ট, মানে দে অ্যাকচুয়ালি নো দ্য স্টাফ। এমন না যে ওরা মানে তারা জানে যে আসলে তুমি একটা, আমি যেমন ভাইভাতে এমন হয়েছে, ভাইভাতে তুমি একটা ইফ ইউ লাই, মানে দে অলওয়েজ ক্যাচ ইউ আপ, বুঝতে পারে। একজন একবার বলছিল যে সে গিটারিস্ট, বলছে সি কর্ড বাজায় দেখাও, সি কর্ড বাজাইতে পারে নাই, ধরে ফেলছে। তারপরে বলছে আমি চেস খেলি, চেস নিয়ে উল্টাপাল্টা কোয়েশ্চেন করছে, কিছু বলতে পারে নাই, ধরে ফেলছে। সো দে আর ভেরি স্মার্ট, দেয়ার ইজ নো গ্রাউন্ড ফর ভেগ ইনফরমেশন অর এনিথিং ভেগ। আচ্ছা, সো আজকে যে তিনটা টপিক নিয়ে কথা বলবো, এখন আমরা মানে আমাদের লাইক ওয়ার্কশপে আসছি বেসিক্যালি। সো তিনটা টাইপ অফ রাইটিংস নিয়ে আমরা আজকে কাজ করবো। ওই তিনটা টাইপ অফ রাইটিং হচ্ছে একটা ডেসক্রিপটিভ রাইটিং, আহ আচ্ছা, সো আম ব্যাক। এখানে হচ্ছে তিনটা টাইপ অফ রাইটিংস নিয়ে আমরা কথা বলবো, খুব বেসিক ধরে ধরে আগানো ট্রাই করবো, বিকজ আই পার্সোনালি থিঙ্কস যে এখানে স্ট্রাকচারের একটা ব্যাপার আছে, স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট। বিকজ এই যে তুমি যেটাকে স্পিচ দাও বা একটা রাইট আপ নিয়ে আসো, ওয়েন ইউ নো দ্য স্ট্রাকচার, পুরা কাজটা অনেক ইজি হয়ে যায়। সো আমি আজকে কি করবো, তোমাদের স্ট্রাকচার গুলো বোঝানো ট্রাই করবো। দে ইজ নো সার্টেন স্ট্রাকচার যে এইরকম স্ট্রাকচারই হতে হবে, এর বাইরে হলে হবে না। বাট আমরা কি করবো, যাতে জিনিস কাজটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়, আমরা ইজিলি যাতে ব্রেইনস্টর্ম করতে পারি ইজিলি, আমরা ইজিলি যাতে একটা ভালো রাইট আপ নিয়ে আসতে পারি, লিখতে পারি, এই জন্য হচ্ছে আমরা কিভাবে একটা স্ট্রাকচার ফলো করে আগাতে পারি, এই জিনিসগুলো আজকে আমরা শিখবো।
আচ্ছা, সো ডেসক্রিপটিভ রাইটিং হচ্ছে there is no need of any definition, তারপর আমি একটু জাস্ট ডেসক্রাইব করার জন্য সর্ট অফ ডেফিনেশন দিয়ে দিছি। দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ এডুকেটেড রাইটিং এন্ড নর্মাল রাইটিং একদম সেম না। ফর 12 years we have been from starting for গরু রচনা back in class 1, মুখস্থ করা গরু রচনা, to finally writing on load shedding on like in HSC. সো এই ধরনের প্যারাগুলো অনেক সিম্পলেস্ট ছিল বিকজ এখানে ভেগ জিনিসের অনেক গ্রাউন্ড ছিল, বাট এই সেম জিনিসগুলাই হচ্ছে তোমার এখানে একটু ভালো কংক্রিট ওয়েতে লিখতে হবে। দিস টপিকস আর মোস্টলি কংক্রিট অ্যান্ড প্যারাগ্রাফস ওপিনিয়ন বেসড রাইটিংস ফল ইন দিস ক্যাটাগরি, যে ডেসক্রিপটিভ রাইটিং গুলোর কথা বলছি। এন্ড এটার একটা এক্সাম্পল দিছি, এই এক্সাম্পলটা বেসিক্যালি 2010 সালে বা 2008 সালে, আই এম নট শিওর, আমি ভুলে গেছি, অনেকগুলাই লাইক দেখলাম কালকে, এন্ড দেখলাম যে এই রাইট আপটা, এই প্যারাগ্রাফটা আসছে ব্যাক ইন লাইক 2008, রিক্সা পুলার্স অফ ঢাকা সিটি। আমি পার্সোনালি মনে করি রিক্সা পুলার্স অফ ঢাকা সিটি এই সেম টপিকটা আমি এইচএসসি তে যেভাবে অ্যাপ্রোচ করবো, আইবিএ তে যেভাবে অ্যাপ্রোচ করবো, এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এইচএসসি তে প্রবাবলি আমার 2 পেজ ভরানো লাগবে, এটাই আমার লাইক টার্গেট, বাট আইবিএ তে আমার এখানে 2 পেজ ভরানোর মতো কোনো উপায় নাই। একটা ছোট পেজের মধ্যে আমার একদম প্রেসাইসলি সবকিছু ইনপুট করতে হবে। দ্যাটস ওয়াই এই জিনিসটা একটু মানে অনেক প্রেসাইসলি লেখা এন্ড অ্যাকুরেটলি লেখা বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আই নিড আ স্ট্রাকচার। So how to approach a topic before understanding the structure of descriptive, আমরা কিন্তু descriptive writing নিয়ে এখন কথা বলতেছি, তারপরে হচ্ছে persuasive writing, তারপরে হচ্ছে argumentative writing নিয়ে কথা বলবো। So how to approach any topic, যে descriptive writing এর টপিক অ্যাপ্রোচ করার খুব একটা ডিফিকাল্ট কিছু না, মানে বোঝার জন্য তোমার টাইম লাগবে এমন না। যেমন আইবি অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় আমার যেই পারসুয়েসিভ রাইটিং এর যে রাইট আপটা আসছিল, এটা আমার বুঝতে আই থিঙ্ক আমার ফ্রেন্ডসদেরও এরকম হয়েছে, 5-6 মিনিট লাগছে অনেকের, আমার 3-4-5 মিনিট লাগছে, টাইম লাগে অনেক বুঝে নিতে, কারণ জাস্ট একটা ফালতু জিনিস নিয়ে লিখলে, একটা ভেগ জিনিস নিয়ে লিখলে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কোনো কানেক্ট করতে পারবে না তোমার টেস্ট স্ক্রিপ্ট চেকাররা। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু কাম আপ উইথ সামথিং মিনিংফুল, যেটা ওরাও রিলেট করতে পারবে। বাট এই যে ডিসক্রিপটিভ রাইটিং এগুলোতে খুব একটা এরকম কোনো ব্যাপার নাই যে তোমার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে হাউ টু অ্যাপ্রোচ দ্য টপিক, হাউ টু হোয়াট দ্য টপিক সেইজ, বিকজ এগুলো খুবই ক্লিয়ার। যেমন এখানে রিক্সা পুলার্স এন্ড ঢাকা সিটি, এখানে 2টা কিওয়ার্ড আছে, একটা রিক্সা পুলার্স এন্ড ঢাকা সিটি। there is no ground for only rickshaw pooling অথবা only ঢাকা সিটি অথবা rickshaw pullers, you have to connect both rickshaw pullers and ঢাকা সিটি, এই দুইটা জায়গার মধ্যে তোমার কানেক্ট করতে হবে। সো এই জায়গাটা তোমার মানে দেখা যায় যে খুব কম টাইমের মধ্যে স্টার্ট করতেছো, ইউ ডোন্ট নো হাউ টু স্টার্ট, এন্ড খুব কম টাইমের মধ্যেই অনেক ইনফরমেশন তুমি জানি যে টাইম পেলে অনেক সুন্দর করে লিখতে পারবে। এই কম টাইমের মধ্যে অ্যাংজাইটি থাকা অবস্থায় খুব ভালো করে লেখা যায় না। এন্ড যে জিনিসটা খেয়াল করতে হবে যে একটা ডেসক্রিপটিভ রাইটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, when you see the topic, মার্ক দ্য কিওয়ার্ডস গুলো কি আছে, প্রত্যেকটা কিওয়ার্ডস দেখো এন্ড প্রত্যেকটা কিওয়ার্ডস এর মধ্যে কানেক্ট করো। এটা আই থিঙ্ক শুধুমাত্র লাইক ডেসক্রিপটিভ রাইটিং না, সব রাইটিং এর জন্য এটা সেম, মানে ইট অ্যাপ্লাইজ ফর অল সর্ট অফ রাইটিং। এখন আমরা স্ট্রাকচারে চলে আসলাম, দ্য এলিমেন্টস দ্যাট আই প্রেফার ইন আ ডেসক্রিপটিভ রাইটিং। খুব সিম্পলিফাইড কয়েকটা আমি এলিমেন্টস দিয়ে দিব, তোমরা ফলো করলে দেখবা যে কোন টাইপ অফ ইনফরমেশন মিস আউট হচ্ছে না, এন্ড ইউ উইল বি এবল টু ইনকর্পোরেট ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন আ রাইটিং। সো দেখো এই যে ইন্ট্রোডাকশন, ফার্স্টে যে ইন্ট্রোডাকশনটা, আই হোপ ইউ গাইজ আর গেটিং মি, আমি একটু ফাস্ট যাচ্ছি, বাট দেখো যে ফার্স্টে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে দেখো যে এমন একটা টপিক ইউ হ্যাভ টু ইনকর্পোরেট ইন আ ম্যানার, যে ধরো এমন কিছু বলতেছো ওই টপিকটা শুনলেই সবচেয়ে মোস্ট রেলেভেন্ট যে ইনফরমেশনটা তুমি বলবা বা তোমার মাথায় আসবে, ওই টপিকটাকে ইন্ট্রোডিউস করার জন্য সবচেয়ে রেলেভেন্ট যে ইনফরমেশনটা, এমন না যে খুব স্পেশাল কিছু হতে হবে, এমন না খুব একটা মানে এমন কিছু ইনফরমেশন যেটা সবাইকে অ্যামেজ করবে, দরকার নাই। ওইটা করলেই ফোর্স একটা এসে হবে, ওই এসে তোমার পড়তে সুন্দর লাগবে না, মনে হবে ফোর্স করে খুব বেশি সুন্দর করার ট্রাই করা হয়েছে। রাদার স্ট্রাকচার মানে ইন্ট্রোডাকশনটা ব্যাপারটা এরকম যে অনেক সিম্পলিফাইড হতে হবে বাট অনেক রেলেভেন্ট হতে হবে। সো আমার কাছে মনে হয় যে অনেকেই এখানে অনেক কিছু রিডান্ডেন্সি রিলেভেন্স অনেক কিছু করা ট্রাই করে, অনেক কিছু ইনকর্পোরেট করার কারণে ফোর্স করা ট্রাই করে। এই জিনিসগুলোর কারণে হচ্ছে তোমার মনে হয় যে এসেটা স্টার্টিং এ যদি একটা টোন না থাকে, স্টার্টিং এ যদি একটা রিদম না থাকে, সেটা ফাইনালি খুব একটা সুন্দর এসে হয় না। সো এই জন্য ফার্স্টে আমি দেখো এই যে এখানে একটা ইনফরমেশন ধরো ইরেলেভেন্ট, রিক্সা ইজ দ্য মোস্ট কমন ভেহিকেল ইন ঢাকা সিটি। সো এখানে আমাকে রিক্সা নিয়ে কিছু বলা হয় না। ইন কেস তুমি ভাবতে পারো, আই গেট ইউ, there is no point of writing this but I get you, তুমি এমন ভাবতে পারো যে আমি আগে রিক্সা নিয়ে বলবো তারপর রিক্সা পুলার সিটি নিয়ে বলবো, দরকার নাই। রিক্সা ইজ ভেরি ইরেলেভেন্ট হিয়ার, আমার রিক্সা পুলার নিয়ে বলা লাগবে, ঢাকা সিটি নিয়ে বলা লাগবে। তারপর যদি দেখো আরেকটা ইরেলেভেন্ট ইনফরমেশন, রিক্সা পুলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ম্যানুয়াল লেবার্স ইন ঢাকা সিটি। আচ্ছা তোমাকে আমি বুঝতেছি, আই গেট ইউ, প্রবলি তুমি এর পরের যে বলবা যে রিক্সা পুলাররাও হচ্ছে অনেক, আর রিক্সা পুলার আর দোজ হু পুলস রিক্সা, এই ধরনের কিছুতে কানেক্ট করে দিবা, বাট দেয়ার ইজ নো রুম ফর দ্যাট। দুই তিনটা লাইন দিয়ে একটা ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই। ইন্ট্রোডাকশন এমন হতে হবে যে খুবই প্রেসাইজ, রেলেভেন্ট এন্ড সিম্পল, কিন্তু সিম্পলিসিটি একটা লাইক
কি বলবো, সিম্পলিসিটিও কিন্তু অনেক সুন্দর হতে পারে। আসলে সিম্পলিসিটিটাকে ফ্যান্সি করতে পারে মানুষজন। সো এমন ভাবে লিখো যে ফ্যান্সি দ্য সিম্পলিসিটি, কিন্তু ওই সিম্পলিসিটিটাই অনেক অ্যামেজিং হয়ে গেছে। এন্ড দেখো রিডান্ডেন্ট, এটা দিস ইজ হোয়াট আই ইউজ টু ডু। মানে আই অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড টু ইউএস back in like class 11 এর শেষের দিকে, and then I was working on write-ups. So basically ওই সময় আমি এইসব কাজ করতাম। যে রিক্সা ইজ ওয়ান অফ দি মোস্ট কমন ভেহিকলস। আচ্ছা, ভুল লেখছি আমি, ভেহিকলস হবে, অনেক রাশে বানাইছি জিনিসটা কালকে রাতে। রিক্সা ইজ ওয়ান অফ দি মোস্ট কমন ভেহিকলস ইন ঢাকা সিটি, হেন্স রিক্সা পুলার্স আর ওয়ান অফ দি মোস্ট কমন ফেসেস ইন ঢাকা। দেখো এখানে হচ্ছে আমি জাস্ট মানে একটু কুল ভাবে লেখার জন্য, একটু মানে বড় একটা সেন্টেন্স প্রডিউস করার জন্য আই রোট সামথিং রিডান্ডেন্ট, বাট এটা আসলে পিপল হু আর রিডিং 300 to 400 স্ক্রিপ্টস, ওদের কাছে এটা বিরক্তই লাগবে। আচ্ছা, অতগুলো যদি না পড়ে, সবাই যদি 50 করেও পড়ে, আরেকজনের সাথে যখন পড়ে তার কাছে তখন এই জিনিসটা অনেক বিরক্তিকর লাগবে। আচ্ছা, সো দ্য সিক্রেট সসেস আর, ইফ ইউ সি, আই থিঙ্ক আমার স্ক্রিন ভিজিবল, আমি এই জিনিসগুলো আমি অনেক ক্লামসি, অনেক ভুলে টুলে যাই। যদি স্ক্রিন চলে যায় আমাকে প্লিজ জানাও। অ্যান্ড আমি এখন গ্রামে ঈদ করতে আসছি, সো চান্সেস আর মোর একটু পরে কারেন্ট, অলরেডি 3-4 বার কারেন্ট গেছে, আবার যাইতে পারে। সো আমাকে জাস্ট জানাও যে মানে কারেন্ট গেলে একটু হ্যাভ পেশেন্স, আই উইল জাস্ট কাম ব্যাক, আমি ডেটাতে সুইচ করবো। সো দ্য সিক্রেট সসেস আর সিম্পলিসিটি অ্যান্ড রিলেভেন্স, এইটা আমি আমি তোমাদের, দ্যাট পয়েন্ট ইজ নট টু টেল ইউ অ্যান্ড মানে মেক ইউ মেমোরাইজ যে সিম্পলিসিটি অ্যান্ড রিলেভেন্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার কাছে মনে হয় যে সিম্পলিসিটি আর রেলেভেন্স জিনিসটা একটু উপলব্ধি করা ট্রাই করো, একটু একটু ফিল করা ট্রাই করো। মানে ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপ উইথ আ কুল পিস অফ রাইটিং, ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপ উইথ আ কমপ্লেক্স পিস অফ ইন্ট্রোডাকশন, জাস্ট কাম আপ উইথ দ্য সিম্পল মোস্ট থিং, বাট স্টিল সিম্পলটাকে যাতে ফ্যান্সি করা যায় এরকম। সো রিক্সা পুলার্স অফ ঢাকা সিটি আর আ লোয়ার মিডল ক্লাস হার্ড ওয়ার্কিং গ্রুপস ফাউন্ড অলমোস্ট এনিওয়ার ইন ঢাকা সিটি। সো এই যেখানে দেখো এই জিনিসটা আই উড রাইট, এটা আমি হয়তো আমার ইন্ট্রোডাকশনে দিতাম। এন্ড এখানে যে ব্যাপারটা আমি কয়েকটা জিনিস তোমার দেখাই, রিক্সা পুলার্স এন্ড ঢাকা সিটি দুইজনই কানেক্টেড। এন্ড রিক্সা পুলার এন্ড ঢাকা সিটি যে টপিকটা, এই দুটো রিলেভেন্ট কেন? বিকজ রিক্সা পুলার এন্ড ঢাকা সিটি অনেক কমন ফেস ঢাকায়। এন্ড কমন ফেস হলো তো আরো অনেক কমন ফেস আছে, আরো বাঞ্চ অফ পিপল আছে, তারাও তো হতে পারে যে অনেক লাইক কম, ওরাও তো অনেক রিলেভেন্ট হতে পারে। এই দুইজনের মধ্যে এই দুইটা এলিমেন্টস এর মধ্যে কানেকশনটা কি? বিকজ এটা হচ্ছে লোয়ার মিডল ক্লাস। আচ্ছা, আমি এখানে ভুল লিখছি, লোয়ার মিডল ক্লাসটা ভুলে লিখে গেছি। Poor hard work, like a bunch of poor people, poorest class of people, hardworking people, like lower middle class টা হবে না, লোয়ার ক্লাসটা শুনতে একটু খারাপ লাগে, এখানে হচ্ছে পোর ক্লাস দিব বা এরকম কিছু দিব আর কি। সো এখানে দেখো রিক্সা পুলার্স অফ ঢাকা সিটি আর whatever it is lower middle class hard working groups found almost anywhere in Dhaka city. So এখানে হচ্ছে আমার I talked about their socio-economic condition, because socio-economic conditionটা হচ্ছে makes them relevant. রিক্সা পুলার্স ঢাকা সিটি, তাদের সোশিও ইকোনমিক একটা কন্ডিশন আছে, এই জন্যই তোমার হচ্ছে সোশিও ফাইন্যান্সিয়াল কন্ডিশনটার জন্য দে বিকাম ভেরি রেলেভেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ, রাইট? অনেক খাটতেছে, খেটে খেটে দে আর লাইক মেকিং দেয়ার লাইফ, এন্ড তাদের লাইভলিহুডটা ওইভাবে দেখলেই বুঝতে পারবো যে আসলে ট্রাইং হার্ড এভরিডে, অনেক ম্যানুয়াল লেবার দিতেছে, অনেক কিছু করতেছে, স্টিল মানে স্ট্রাগলিং এভরিডে টু লাইক জাস্ট টু মানে ইনশিওর আ বেয়ার মিনিমাম লাইফ। সো এই জায়গাটাই হচ্ছে আমি এই পার্সপেক্টিভটা অ্যাড করলাম। এর চেয়েও বেটার ওয়েতে লেখা যাবে। দেয়ার ইজ নো স্ট্রাকচার, আই জাস্ট টোল্ড ইউ যে কোনো স্ট্রাকচার নাই যে এটাই ফলো করবে, এইভাবে লিখতে হবে। মানে তুমি তো কাম আপ উইথ ইওর ওন স্টাইল, বাট এই জিনিসটা মনে রাখো যে সিম্পলিসিটি এন্ড রেলেভেন্স আর ইম্পর্টেন্ট। এখন দেখো, এই যে আমি যে ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিছি, ইন্ট্রোডাকশনে আমি একটা লাইন পড়া যদি খুব নেসেসারি, সবসময় তো আমার হবে না, সবসময় রিক্সা পুলার হবে না। সো আমার যদি মন চায় যে আমার আর একটু কিছু অ্যাড করব, ধরো আমার মন চাচ্ছে যে আমি এমন কোন টপিক, যে টপিকের সাথে আমি একটা আরেকটু এক্সাম্পল বা কিছু একটা অ্যাড করা যায় ইন্ট্রোডাকশনের সাথে, আমি অ্যাড করব যে দা ওয়ে আই থিঙ্ক ইট লুকস অলরাইট, বাট ওই যে আই থিঙ্ক লুকস অলরাইট, তোমার পারসেপশনটা, তোমার যে মানে যেভাবে তুমি পারসিভ করতো সেটা অলরাইট কিনা, এটা বোঝার জন্য সবসময় জাস্ট থ্রু দ্যাট পয়েন্ট সিম্পলিসিটি অ্যান্ড রেলেভেন্স, কতটুকু রেলেভেন্ট, 10টা মানুষের কাছে বললে কত কিরকম ভাবে এটা জিনিসটা কিভাবে অ্যাকসেপ্ট করতো, এই পয়েন্টটা তাদের কাছে কি মনে হতো রিডান্ডেন্ট কিনা, এই জিনিসগুলো চিন্তা করে হচ্ছে লিখবা। এন্ড এই যে দুই একটা লাইন হয়ে গেল, তোমার ইন্ট্রোডাকশনটা হয়ে গেল, এখন কাম আপ উইথ দ্য ডেফিনেশন এন্ড ক্যাটেগরাইজেশন। দেখো আমার টপিক তো সবসময় রিক্সা পুলার থাকবে না, আমার টপিক এক এক সময় এক একটা থাকবে, মানে চেঞ্জ হবে। সো আচ্ছা, একজন রেইজ হ্যান্ড, একটু পরে কথা বলতেছি, জাস্ট এই জিনিসটা একটু বুঝাই। সো তোমার যে কি বলতেছি, তোমার যে ক্যাটেগরাইজেশনটা, সব টপিকে তো তুমি ক্যাটেগরাইজ করতে পারবা না, কিছু টপিক তুমি ক্যাটেগরাইজ করতে পারবা, যেমন লাইক ইওর ফেভারিট মুভি, তোমার ফেভারিট জনরা থাকতে পারে, সংস এর জনরা থাকতে পারে, কালার, তোমার ফেভারিট হবি, তারপরে এই ব্যাপারগুলোতে হচ্ছে তুমি ইউ ক্যান
do a mere classification, but in topics like rickshaw pullers of Dhaka City এগুলো classification করতে পারবা, but I think করতে পারবা, not necessarily তোমার classify করে kinds দেখাতে হবে, not necessarily তোমার define করতে হতে হবে who is a rickshaw puller, ওই যে rickshaw puller definition করবা, but এমন ভাবে বলবা show but not মানে not tell, দেখাও, মানে বলতে হবে না rickshaw pullers are those who pull rickshaw এরকম কিছু না, rather বলো যে this is a bunch of people who মানে rent a rickshaw and প্রতিদিন হচ্ছে বের হচ্ছে and then হচ্ছে earning their life, earning something from that thing, from their occupation and running their lives, এরকম কিছু তুমি বলো। You are saying the same thing, যে ডেফিনেশন হচ্ছে যে রিক্সা চালায় ওই রিক্সা পুলার, বাট তুমি ডিরেক্টলি বলতেছো না, তুমি কি করতেছো, তুমি হচ্ছে শো করতেছো, নট টেলিং। দেয়ার ইজ দিস লাইক খুবই পপুলার একটা টার্ম, শো নট টেল, মানে এমন ভাবে বলো যে বলতে হচ্ছে না আমার দেখায় দেখায়, মানে নট ইন এ মেকানিক ওয়ে, রাদার তুমি জিনিসটা এমন ভাবে বলতেছো যে ইট ইজ বিং শোন যে দে আর দ্য ওর সাফারার্স, দে আর দ্য পোর মোস্ট পিপল, ইট ইজ বিং শোন যে হচ্ছে তারা হচ্ছে অনেক মানে খেটে করে তাদের জীবন ইয়ে করতেছে, এন্ড ইট ইজ বিং শোন যে ঢাকা সিটিতে দে আর relevant face. আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন আছে probably. Was there a question? You can ask me. ভাইয়া এখানে যেহেতু সিম্পলিসিটির কথা আসতেছে, আমি যদি লং সেন্টেন্স ইউজ করি তাহলে কি সিম্পলিসিটিটা ব্রেক করবে? আর লং সেন্টেন্স ইউজ করার ক্ষেত্রে কতটুকু লং সেন্টেন্স প্রিফারেবল? আচ্ছা, গুড কোয়েশ্চেন। দেখো, নট নেসেসারিলি লং সেন্টেন্স লিখলেই হচ্ছে সিম্পলিসিটিটা ব্রেক করবে। ধরো আমার এই ব্যাপারটায় আসি, এই যে এখানে আমি যেটা লিখছি এটা রিডান্ডেন্সিটা অ্যাভয়েড করতে হবে। যে রিক্সা ইজ ওয়ান অফ দি মোস্ট কমন ভেহিকলস ইন ঢাকা সিটি, এরপরে হচ্ছে হেন্স দিছি আবার একটা মানে তোমার এখানে প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ অ্যাড করছি, তারপরে আবার একটা তোমার কি বলবো কোঅর্ডিনেট না একটা সাবঅর্ডিনেট ক্লজ অ্যাড করছি, সো দুইটা মিলায় হচ্ছে একটা সেন্টেন্স বানাইছি। এখানে জিনিসটা রিডান্ডেন্স, আমি পুশ করে একটা স্ট্রাকচার বানানো ট্রাই করতেছি, অনেক বড় বলতেছি, সিম্পল কথা আই হ্যাভ টু গিভ অ্যান ইমপ্রেশন। এখন আমি যদি অনেক ক্লিশে স্টাইলে বলি, হোয়াট টিচার্স সে, হোয়াট পিপল বিলিভ অ্যাবাউট ডেসক্রিপটিভ রাইটিং অ্যান্ড দেয়ার ইন্ট্রোস, এটা হচ্ছে আমি বলবো যে তোমার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কাম আপ উইথ আ স্মল পিস অফ মানে সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা বড় করার দরকার নেই, আমি ডিসকারেজ করবো, আমি এখানে অনেক বেশি মানে তোমাকে যাব না, মানে খুব ফ্রিডম নিয়ে আমি বলবো না যে না এখানেও তুমি যাইতে পারবা, এখানে বড় একটা সেন্টেন্স লিখতে পারবা না। আই উড সে যে এখানে একটু ছোট সেন্টেন্স করো, মানে এখানে ছোট সেন্টেন্সটা করাটাই বেশি ভালো, কারণ বড় সেন্টেন্স করলে যদি সেন্টেন্সটা ফেইলস টু ইমপ্রেস দি স্ক্রিপ্ট চেকার্স, তাহলে আই ডোন্ট থিঙ্ক তোমার হচ্ছে খুব একটা গুড ইমপ্রেশন মেক করতে পারবা। সিম্পলটা রাখলেও যদি তোমার সিম্পলিসিটিটা তার পছন্দ না হয়, দেয়ার আদার গ্রাউন্ডস, আদার লাইন্স যেখানে যে তুমি তোমার সিম্পলিসিটিটা দিয়ে তাদেরকে ইমপ্রেস করতে পারবা। সো দিস ইজ হাউ ইট শুড বি। কোনো এক্সট্রা সাইজ নাই, কোনো কিছু নাই, স্মল রাখো জিনিসটা, যাতে অনেক বড় না মনে হয় যে 2-3 লাইন পরে আমি বুঝলাম। তোমার খাতার যাতে স্ক্রিপ্টের সর্বোচ্চ এক লাইন শেষ হয়ে পরের লাইনের হাফ আসলেও যাতে তখন পর্যন্ত হলে মনে হয় যে দিস আ স্মল সেন্টেন্স, বা দুই লাইন পার হয়ে তারপর আরেকটা লাইন আসতেছে, তখন আই থিঙ্ক a bit redundant and too paradigmatic for the people who are reading, checking your scripts, because তাদের জন্য একটু প্যারা লাগে, because they want to know what you started with, what you think about it. তোমার প্রথম ফার্স্ট থটটা তারা জাজ করতে চায়, তারপর ওটার বেসিসে সবকিছু তারা কানেক্ট করতে চায়। আচ্ছা, লেটস টক অ্যাবাউট ক্যাটেগরাইজেশন। আমি তো ভাবছিলাম যে অনেক টাইম আমার আছে, বাট উই অ্যাকচুয়ালি ডু নট হ্যাভ মাচ টাইম, অনেক ফাস্ট যাইতে হবে, অনেক কিছু আছে, লাইক দেয়ার আর লাইক 50 slides. আচ্ছা, বাট ইট উইল বি এ ফান সেশন, তোমরা উইল বি বেনিফিটেড আ লট। সো দেখো পরের যে ইনমেন্টটা, মানে প্রথমে আমি ইন্ট্রোটা লিখে ফেলছি, এরপরে আমরা এখন ডেফিনেশন এর ক্যাটেগরাইজেশনে যাব। ডেফিনেশন ক্যাটেগরাইজেশন হচ্ছে এমন একটা কিছু বলবো যে ডিরেক্টলি ডিফাইন করতেছে এমন কিছু না, বাট ব্যাপারটাকে একটু এক্সপ্লেনেটরি ওয়েতে দে আর কামিং আপ উইথ ইট। অ্যান্ড ক্যাটেগরাইজেশনটা এখন তোমরা বলতে পারো যে এই যে সং, হবি, ফেভারিট হবি, মেয়ের ক্লাসিফিকেশন, এগুলোর হচ্ছে ক্লাসিফিকেশন হতে পারে, বাট রিক্সা পুলার আবার কি ক্লাসিফিকেশন দেয়ার ইজ। এখন ক্লাসিফিকেশনের সেন্টেন্সটা তোমাদের দেখায়। আর রিক্সা পুলার ইন ঢাকা সিটি ইজ লার্জলি এনি ভুল করে লিখছে, এনিওয়ান হবে, এনিওয়ান কেপেবল অফ পুলিং রিক্সা। এই যে ডেফিনেশনটা দিলাম আমি, রিক্সা পুলার ডেফিনেশনটা আমি দিয়ে দিছি, দেখো এরপর এর সাথে ক্লাসিফিকেশন অ্যাড করবো, ফ্রম 10 years to 90 years of age। আমার সাথে এটা হয়েছে, আমি 90 years এর একজন মানুষের রিক্সায় উঠছি 2-3 বার, ফ্রম আজিমপুর। ওই লোকটা আজিমপুরে সবসময় বসে থাকে, অ্যান্ড ইজ মোস্টলি ফ্রম এনি কর্নার অফ বাংলাদেশ। এখানেও ভুল লিখছে, আমি জন্য এত মানে ফালতু করে ভুল লিখছি কেন আমি জানি না। অ্যাকচুয়ালি আই মেন্ট টু রাইট যে ইজ ফ্রম এনি কর্নার অফ দি কান্ট্রি। যে তুমি দেখবে রিক্সা পোলাররা বেসিক্যালি মানে ঢাকার বাইরে থেকে আসে,
সিজনালি আসে অনেকে, আবার অনেকে 15-20 বছর থেকে ঢাকায় থাকে, এন্ড দেখা যায় যে ওরা সবসময় মানে ইন দিস প্রফেশন একটা তাদের সবসময় মালিক থাকে, নিজেদের রিক্সা থাকে না, মালিকের কাছে দে অলওয়েজ I don't know whether you guys have talked to rickshaw pullers or not, but I have talked to them a lot of time. মানে মাঝে মাঝে আস্ক করি যে আপনার মেশিন রিক্সা হলে কতটুকু ভাড়া দিতে হয়, এন্ড এটা হলে কতটুকু ভাড়া দিতে হয়। সো দ্যাট নলেজ কেম ফ্রম দ্যাট কনভারসেশন। এন্ড আমি যেটা যতটুকু দেখছি যে হ্যাঁ, এরা ঢাকার বাইরে থেকে আসেন, নিজেদের রিক্সা ইউজুয়ালি থাকে না, অনেকে থাকে এখন, বাট ইউজুয়ালি তারা রেন্ট করে, ওই রেন্টের বাইরে যে টাকাটা ইনকাম করে প্রফিটটা রেখে দিয়ে তার রেন্টটা এভরিডে দিয়ে দেয়। এন্ড দেখা যায় যে মেশিন রিক্সার হচ্ছে একটু লাইক টাকা বেশি লাগে, বিকজ ওখানে কারেন্ট খরচ আছে একটা। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো এখানে আমি ক্লাসিফিকেশন আসলাম, মানে ক্যাটেগরাইজেশনটা আসলাম, যে রিক্সা পুলার হচ্ছে ঢাকার যে কোনো জায়গা থেকে আসে, সরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, ঢাকাটা ফরগিভ মি, এখানে আমি হচ্ছে বাংলাদেশের এনি কর্নার লেখার কথা ছিল, বাট ভুলে আমি এটা লিখে ফেলছি, আমি জানি টাইপিং মিস্টেক। বাট এই যে দেখো, রিক্সা পুলার হচ্ছে ডিফারেন্ট এজেস এর হয়, এজ নাই কোনো, এনিবডি হু ইজ কেপেবল অফ ইট, এন্ড এরা ঢাকার যে কোনো কর্নার থেকে আসে, বাংলাদেশের যে কোনো কর্নার থেকে আসে। সো আমি কিন্তু ক্যাটেগরাইজ করে দিলাম, ইভেন দুইটা টাইপে ক্যাটেগরাইজ করলাম, একটা এজের বেসিসে করলাম, একটা তাদের লোকেশনের বেসিসে করলাম, এন্ড মাঝখানে উপর দিয়ে একটা সেন্টেন্সের মধ্যে তাকে ডিফাইন করে দিলাম। দেখো তোমরা যখন তোমরা এইচএসসি রাইট আপ লিখো, তো সো তোমাদের কাছে মানে এটা খুবই ছোট মনে হচ্ছে, বাট আইবি অ্যাডমিশন টেস্টে আমি সামনে আরো যে জিনিসগুলো দেখাবো, দেখানোর পরে মনে হবে না যে সবকিছু ইনকর্পোরেট করা সম্ভব, এর মধ্যে কিছু জিনিস বাদ দিতে হবে, বিকজ ইউ ওন্ট গেট মানে দিস মাচ স্পেস ফর রাইটিং ইট। আচ্ছা, এখন পর্যন্ত দুইটা হয়েছে। দেখো আমরা প্রথমে ইন্ট্রো লিখছি, তারপরে হচ্ছে ডেফিনেশন এন্ড ক্যাটেগরাইজেশন একসাথে একসাথে থাকতে হবে এমন না, মানে এই দুইটা সেম টাইপের, সিমিলার টাইপের, ডেফিনেশনের পরে ক্যাটেগরাইজেশনটা আসে। সো এই তিনটা জিনিস লেখার পরে এখন উই আর কামিং আপ উইথ দ্য বডি অফ দ্য ডিসক্রিপটিভ রাইটিং, একদম বডিটা। সো বডিটার মধ্যে আমি যেটা করি হচ্ছে হাউ, ওয়াই, হোয়াট। নট নেসেসারি তোমার হাউ, ওয়াই, হোয়াট দিয়ে সবসময় করতে হবে, বাট দেখবা যে এই টাইপের কিছু জিনিসপত্র তুমি ইনকর্পোরেট করতে পারো। সো ইউজুয়ালি লাইক টক অ্যাবাউট দ্য কন্ডিশন, রিক্সা বলার লাইফলি how they relate to the মানে কনটেক্সট, হাউ দে রিলেট টু দা টপিক, পুরো টপিকটার মধ্যে যে রিক্সা পুলার, এই পুলারটা ঢাকা সিটি কিভাবে রিলেট করে। এখন একটু আসো যে ঢাকা সিটি রিক্সা পুলাররা হচ্ছে মানে খুবই হার্ড ওয়ার্কিং এর ক্লাস, আগে কিন্তু হার্ড ওয়ার্কিং বলছি, এখন বলো হার্ড ওয়ার্কিং ক্লাস, যারা হচ্ছে একদমই বেয়ার মিনিমাম, অনেক হচ্ছে লেবার দিয়ে একটা বেয়ার মিনিমাম ওয়েজ পায়, যে ওয়েজ দিয়ে তার লাইফ চালানো অনেক কঠিন। দেখা যায় মোস্টলি তারা ঢাকার বাইরে অ্যান্ড স্টিল হচ্ছে ঢাকায় থাকার চেষ্টা করে বিভিন্ন জায়গায়, ইউজুয়ালি ইন স্লামস, অ্যান্ড হচ্ছে তারপর ওখান থেকেও তারা দেশের বাচ্চা টাকা পাঠানো ট্রাই করে। দিস ইজ দ্য হাউ দ্য লাইফ ইজ। কন্ডিশন নিয়ে কথা বলছি, এখন কিন্তু আমরা বডিটা নিয়ে কথা বলতেছি, বডিটা হবে 5-6 লাইনের, এর বেশি না। এন্ড দেন হচ্ছে রিজনিং অফ দ্য কন্ডিশন, ওয়াই কেন, ওয়াইটা বলতে পারো দুই ওয়েতে। একটা হচ্ছে বলতে পারো যে এখানে ওয়াইটা বলার কোনো নেসেসারি না, একজন রিক্সা চালাচ্ছে বিকজ ওর আর বেটার কোনো অকুপেশন নাই, বেটার কোনো প্রফেশন চুজ করা নাই, দিস ইজ প্রবাবলি দ্য ইজিয়েস্ট ওয়ে হি ক্যান আর্ন মানি অ্যান্ড প্রবাবলি একটু বেটার ওয়ে আরো জিনিসপত্র থেকে। যদি থাকতো অন্য কোনো অল্টারনেটিভ তাহলে হি উডেন্ট। সো এখানে ওয়াই এর কোনো মানে কোনো প্রয়োজন নাই, বাট ওয়াইটা বলতে পারো যে ওয়াই কেন করতেছে, তখন বলতে পারো যে বাসায় টাকা পাঠাতে হবে, লাইফের মানে সে হচ্ছে তার বাসা ছেড়ে, বাসায় সবকিছু স্যাক্রিফাইস করে হি কামস টু ঢাকা জাস্ট টু অ্যাফোর্ড দ্যাট লাইফ, দ্যাট বেয়ার মিনিমাম লাইফ। সো এখানে তুমি ওয়াইটা হচ্ছে কোনোভাবে ইয়া করে দিলা, কোনোভাবে হচ্ছে ওয়াইটা আনসার করে দিলা। I think I have to admit 2 more people. আচ্ছা, সো and then হচ্ছে your personal experience। দেখো ফার্স্টে বডিতে কন্ডিশনটা নিয়ে কথা বলছি, কন্ডিশন 2-3 লাইনে কথা বলতে পারো যে কেমনে কি হচ্ছে পুরো টপিকটা, রিক্সা পুলার্স ইন ঢাকা সিটি, তারা যা ওর সাফার্স এন্ড স্টাফ লাইক দ্যাট, আমি অলরেডি বলে ফেলছি ওই জিনিসগুলো। জাস্ট আমি তোমাদের বলতেছি যে তোমরা একটু খেয়াল করো স্ট্রাকচারটায়, নট অ্যাবাউট দ্য টপিক। রিক্সা পুলার হিসাব বাদ দাও, এখানে টপিকটা কন্ডিশনটা নিয়ে কথা বলো, তার লাইফ কন্ডিশন তো সবসময় সব টপিকে তার কন্ডিশন থাকবে না, খারাপ কন্ডিশন থাকবে না, কোনো টপিকে থাকবে অ্যাবাউট ইউর ড্রিমের কন্ডিশন তো থাকবে না। সো হাউ ইজ ইউর ড্রিম, এটা জিজ্ঞেস করবে। তখন হাউ ইউজ ইউর ড্রিমটা এখন তুমি একটু স্পেশালি যেগুলো ইন্ট্রোতে এন্ড ডেফিনেশনে ইউজ করছো ওগুলো বাদ দিয়ে এখন হাউ ইজ ইউর ড্রিম একটু ডিফারেন্ট কথা তুমি হচ্ছে একটু এক্সপ্লেইন করবা, বডিটা এইভাবে স্টার্ট করলা। এন্ড দেন ওয়াই ডু ইউ ড্রিম অফ দ্য ড্রিম ইউ হ্যাভ, অথবা ওয়াই ডু রিক্সা পুলার পুল রিক্সা। সো এই ওয়াই ডু রিক্সা পুলার কাম টু ঢাকা, এই কনটেক্সটে এটা বেশি রেলেভেন্ট। সো এই যেখানে এখানে ওয়াইটা করে ফেলা, হোয়াট, এই ওয়ার্ডটা সবসময় পার্সোনাল এক্সপিরিয়েন্স আনার ট্রাই করবো। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য টপিক। সো রিক্সা পুলার নিয়ে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি যখন দিস ইজ লাইক এ স্পাইস, বুঝছো, মানে এই পয়েন্টস গুলা দিয়ে করে করে যদি তুমি সব ধরনের জিনিসপত্র একটা এর সাথে মিশাতে পারো, দিস ইজ লাইক স্পাইস। যত স্পাইস সুন্দরভাবে দিতে পারবা, প্রপার স্পাইস দিতে পারবা, তোমার খাবার টেস্টটা অত ভালো হবে। সো এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা দিলে তোমার স্ক্রিপ্ট চেকার ভাববে যে না, এই ছেলেটা শুধু মানে একাডেমিক রাইট আপ লিখছে, একাডেমিক রাইট আপে অনেক ভালো করে লিখতেছে, যেটা জানছে জেনে আসছে তথাকথিত জিনিসগুলো সুন্দর করে ভোকাবুলারি অ্যাড করে করে সুন্দর করে লিখছে, এইটা ব্যাপারটা না। ছেলেটা হচ্ছে একটু মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এন্ড ও একটু খোঁজ খবর রাখে।
এইরকম ব্যাপারগুলো তারা একটু ভাবতেই হবে এমন কোনো ব্যাপার না, তাদের মাথায় একটু আসতে পারে, আসলে তোমার জন্য গুড ফর ইউ, তোমার জন্য অনেক ভালো, তোমার মানে জিনিসটা হচ্ছে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে, অ্যাটলিস্ট খারাপ ইমপ্রেশন ক্রিয়েট করবে, অ্যাটলিস্ট মনে হবে এখানে একটা ভালো মার্কস দিয়ে দিই। অ্যান্ড দ্য ফোর্থ পয়েন্ট দ্যাট ইজ নেসেসারি, তোমার সবাই পয়েন্ট দেখেই ফেলতেছে অফকোর্স, বাট দেখো যে স্ট্যাট অথবা হাউ মাচ, নাম্বার অলওয়েজ স্পিকস ফর ইটসেলফ। সো নাম্বারের মতো স্ট্রং জিনিসপত্র আসলে দুনিয়ায় নাই। দেখবা যে একটা ডিবেট হয়, ডিবেট আমি আই ইউজড টু ডু ডিবেট, আই এম সরি টু সে, বাট আমার কাছে মনে হয়েছে ডিবেটে অনেক ফ্যালাসিস থাকে, অনেক কিছু পুশ করে বানানো হয়। এখানে হচ্ছে যে সবচেয়ে বড় জিনিসটা করে এটা হচ্ছে তোমার নাম্বারস হচ্ছে অনেক সময় ইচ্ছা করে মানে একটা আর্গুমেন্টকে স্ট্রং করে ট্রাই করে, ইভেন ইফ দ্য কেস ইজ মেবি সামথিং ডিফারেন্ট। এটা ইউজুয়ালি হয়েছে, আমি দেখছি। এর চেয়ে বেটার ডিবেট অফকোর্স হয়, বাট মানে ব্যাপারটা এরকম যে নাম্বার একটা স্ট্রং জিনিস, আসলে মানুষ সহজে বিশ্বাস করে ফেলে। নাম্বার দিয়ে যখন বলবো যে এত পার্সেন্ট মানুষ এটা করে ফেলছে, এত পার্সেন্ট মানুষ এটা কিনে ফেলছে, ওই নাম্বার শুনলেই মানুষ কনভিন্সড হয়ে যায়, না ঠিক আছে নাম্বার আছে, সো ইটস ট্রু প্রবাবলি। সো নাম্বারটা দেওয়া ইম্পর্টেন্ট, বা এইটুকু মাথায় রাখো যে IBA admission script checkers are one of the smartest people out there probably in the admission in your admission journey, যে অ্যাডমিশন টেস্ট গুলো দিছো অ্যাডমিশন টেস্ট গুলোর মধ্যে, এন্ড ওরা হচ্ছে যে কোনো কিছু খাবে না, ওরা তোমার মানে ওদের খাওয়ানোর জন্য অনেক ভালো জিনিস খাওয়াইতে হবে। সো ইট নট নেসেসারি তোমার বলতে হবে 38% অফ দ্য পপুলেশন লিভিং ইন ঢাকা আর রিক্সা পুলার, এরকম কিছু বলার দরকার, বুঝে যায় তুমি এটা বানায় বলতেছো, অথবা যে হি ডাজ নট অর হি অর শি ডাজ নট এক্সপেক্ট ইউ টু নো and have this stat, মানে have a track of these stats, এই স্ট্যাটস গুলো যে সবসময় থাকবে, থাকাটা খুবই উইয়ার্ড, তাই না? সো এগুলোর দরকার নেই। বলতে পারো যে মেজরিটি, যখন তোমার ডিরেক্ট নাম্বার নাই মেজরিটির মতো ইউজ করো। এটা একটু ভেগ হয়েছে, বাট একদমই যে ভেগ এমন না, কিছুটা তুমি প্রেডিক্ট করে দিচ্ছ, একটা স্ট্রেন ক্রিয়েট করছো। বলতে পারো যে more than like 60% or 70%, ওইরকম বললে এস্টিমেটেড নাম্বার অফ 60% 70% of rickshaw puller does not have access to healthcare and does not have an access to hygiene, hygiene, and also cannot ensure proper hygiene and does not have access to healthy foods and healthy water since they ডুয়াল ইন দ্য সাম। সো এখানে যে নাম্বারটা বললাম, নাম্বারটা একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে, বাট অ্যাকচুয়ালি যে কথাগুলো বলছে যে তাদের প্রপার হাইজিনটা মেনটেন করতে পারে না, এন্ড তারা হচ্ছে প্রপার লাইক গুড ফুডস পায় না, এন্ড প্রপার ওয়াটার মানে ক্লিন ওয়াটারে তাদের অ্যাক্সেস নাই বিকজ দে লিভ ইন সামস। এই কথাগুলো সত্য, এই জন্য এই জিনিসটাকে একটু কনভিন্সিং। এইভাবে চিন্তা করো যে তোমার স্ক্রিপ্ট চেকারকে কোন জিনিসটা একটু কনভিন্সিং মনে হতে পারে, সেও যদি শুনতো তার কাছে কোন নাম্বারটা কনভিন্সিং মনে হতো, 99.99 অথবা 87%, নাকি মোর দেন 80%? আমি প্রবাবলি বলবো মোর দেন 80%, বিকজ ইউ আর নট অ্যাপিয়ারিং ফর বি ইউনিট, রাইট? বি ইউনিট অ্যাডমিশন টেস্ট, সরি ডি ইউনিট যেটা আর কি। সো বি ইউনিট এখন হয়ে গেছে, রাইট? সো সোশিওলজি, সো বি ইউনিটের জন্য তুমি অ্যাপিয়ার করতেছো না। সো এখানে একটা ব্যাপার আছে যে তুমি এত জিকেও জানো না, এত তোমার জানার কথাও না, সো এক্সট্রা বলেও লাভ নাই। এন্ড দেন হচ্ছে ফ্যাকচুয়াল ডাটা বলতে পারো যে when there is any sort of pandemic or any sort of situation, maybe let's say movements, তুমি তোমার মতো করেই বলো, you don't have to be মানে খুবই ফর্মাল ওয়েতে বলতে পারবো না, তুমি বলো যে আন্দোলন হচ্ছে বা কিছু হচ্ছে দেশে, এটা সবসময় লেগে আছে, এটা সবচেয়ে ওর সাফারার হয় রিক্সা পুলাররা, কারণ ওই সবসময় হচ্ছে বাইরে যেতে পারে না, তাদের লাইফ অনেক রিস্কে থাকে। সো এটা একটা ফ্যাকচুয়াল ডাটা, এই ফ্যাকচুয়াল ডাটা তোমার স্ট্রেংথ ক্রিয়েট করলো। কন্ডিশন হাউ, এটা তোমার একটা ইমপ্রেশন ক্রিয়েট করতেছে। রিজন ওয়াই, প্রপার রিজন দিতে পারলে আরো বেটার ইমপ্রেশন ক্রিয়েট করতেছে। তারপরে পার্সোনাল এক্সপেরিয়েন্স, দিস ইজ লাইক এ স্পাইস, জিনিসটাকে আরো টেস্টি করতেছে। স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে কনভিন্সিং, তাকে কনভিন্স করতেছে। এন্ড ফ্যাকচুয়াল ডাটা তারা রিলেট খাইতেছে যে না ট্রু তো এই জিনিসটা তো সত্য কথা। সো এইভাবে চিন্তা করতেছে। আমরা বডি নিয়ে কথা বলছি, ইন্ট্রোডাকশন এন্ড ডেফিনেশন নিয়ে কথা বলছি, লেটস কাম আপ উইথ দি আউটরোর ব্যাপারটা এরকম যে দ্য এলিমেন্টস দ্যাট আই প্রেফার ইন স্ক্রিপ্ট রাইটিং, এর মধ্যে হচ্ছে যেই তোমার হচ্ছে যে বিগ আইডিয়া যে বডিটা থাকে, এটার মধ্যে যে আউটরোটা থাকে, আউটরোটা মানে একদম লাস্ট পার্ট, এটার মধ্যে আমার মনে হয় যে সবসময় কাম আপ উইথ দি honest, like most honest opinion you hold about the topic. First honest হওয়া লাগবে না, ফার্স্ট সেফ এন্ড রেলেভেন্ট। একটা মানুষকে ধরো, সাপোজ ইউ ডিসলাইক আ পারসন, তুমি তো ডিরেক্টলি ওই মানে সাপোজ একটা র্যান্ডম মানুষ তোমার সাথে জাস্ট 2 মিনিটে পরিচয় হয়েছে, সে তোমাকে বলো তুমি কি ওকে চিনো কিনা, তুমি বলো ও তো ওই রকম ও কিছু একটা, ওকে ফার্স্টে গালি দিবা তুমি, মানে দিস হ্যাপেন্স, রাইট? এটা তো হয় আমাদের এভরিডে লাইফে। সো তুমি তো ডিরেক্টলি গালি দিবা না, তুমি তো অ্যাটলিস্ট ওর ব্যাপারে কথা বলবো যে হোয়াট দ্য আদার পারসন থিঙ্ক অ্যাবাউট ইট,
and what you think about it. তোমরা কি সেম পেজে থাকো কিনা? If you guys are in the same page, তাহলে probably না, ঠিক আছে, let's talk about it. So এরকম একটা ব্যাপার যে তুমি ফার্স্ট ইন্ট্রোডাকশনে তো বেশি অনেস্ট হওয়ার দরকার নেই, বাট লাস্টে অনেস্ট হওয়া অনেক ইম্পর্টেন্ট। সো লাস্টে হচ্ছে তোমার যে অনেস্ট ইনফরমেশনটা, যেটা দিয়ে তুমি পুরো ব্যাপারটাকে সাম আপ করতেছো, ওইটা দিয়ে তুমি ইউ কাম আপ উইথ দ্য আউটরো। ডোন্ট ওরি, আমি একটু ফাস্ট যাচ্ছি, কিন্তু আমাদের সামনে আরো গুড কন্টেন্টস আছে, এর জন্য আরেকদিন মিটিং স্কেডিউল করা পসিবল না, আজকের মধ্যে শেষ করি, লেটস ডু ইট। অ্যান্ড এই আমার এটা মিটিং রেকর্ডিং থাকবে, সো তোমরা এমনিতে পরে একটু দেখে নিতে পারবা যদি টাইম থাকে। সো দেখো, রিক্সা পুলার্স আর ইন ঢাকা সিটি দ্য পোরেস্ট বাঞ্চ অফ সিটিজেন হু। এখন আমি একটু কমপ্লেক্স করলাম, রাইট আপ করলাম, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আমি একটু মানে এখন শুধু অনেস্ট হলেও যে আমি জাস্ট অনেস্টি দিয়ে শেষ করবো এমন না, এখন একটু কমপ্লেক্স লিখি, যাই লিখি এমন একটা সেন্টেন্স লাগবে যেখানে সবকিছু হোল্ড আপ করে, সব ব্যাপারগুলো আমি আনতে পারতেছি। রিক্সা পুলার্স ইন ঢাকা সিটি, আর এখানে হবে এই পাশে আরটা আসবে, তাতে লিখতে যায়, চেক করা হয় নাই। রিক্সা পুলার্স ইন ঢাকা সিটি আর দি পোরেস্ট বাঞ্চ অফ সিটিজেন্স। সিটিজেন বলে আমি বললাম, এখানে দেখো সিটিজেন বলে আমি আমার একটা ইমপ্রেশন দেওয়াটা, কারণ দিস ইজ নট জাস্ট সাম মেয়ার people, they are not people, they are citizen, of course, the worst suffering citizen of country, right? So এই জন্য হচ্ছে ওদের সিটিজেন বলে দিলাম, এখন বলে দিয়ে একটা মানে পার্সপেক্টিভ ক্রিয়েট করলাম যে তারাও সিটিজেন, তারাও একটা খারাপ কন্ডিশনে থাকে, who despite suffering the most, যে সবচেয়ে সাফার করার পরেও are trying to afford the bare minimum for their families. সো আমি ঢাকা সিটি রিক্সা পুলার দিয়ে নিলাম, ডিসপাইট সাফারিং মোডস দিয়ে আমি বলে বারবার আগে যে বলছিলাম তাদের হাইজিন নাই, পানি ঠিক মতো খাইতে পারে না, টাকা থাকার জায়গা নাই, কোনো মানে সিকিউরিটি নাই, আন্দোলনের টাইম আছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিসপাইট সাফারিং দ্য মোস্ট দিয়ে আমি এখানে একটা লাইক একটা আমব্রেলা টার্ম দিয়ে সবগুলো কাউন্ট করি। এখন আবার আলাদা করে মেনশন করার কোনো ইয়া নাই, কারণ আমি একটা সেন্টেন্সের মধ্যে পুরো জিনিসটাকে সাম আপ করবো। অ্যান্ড এখানে একটা গুড থিং বললাম তার নামে, যে দে আর ট্রাইং টু অ্যাফোর্ড দ্য বেয়ার মিনিমাম ফর দেয়ার ফ্যামিলিজ, দ্যাট দিস ইজ দ্য goal he has, and this is what he this is how he is doing, and this is who he is, right? এইভাবে আমি পুরো জিনিসটাকে কনক্লুড করে ফেললাম। আচ্ছা, let me add people. আচ্ছা, সো একটু লেটস প্রসিড। এখন কয়েকটা আমি মানে খুবই স্মল টিপস দিব, এই টিপস গুলো একটু মাথায় রাখলে আই থিঙ্ক মানে তোমাদের জন্য এটা খুবই ভালো হবে, একটু সাম সর্ট অফ প্রো টিপস আর কি। সো ভ্যারাইটি ইজ ইম্পর্টেন্ট। মানুষজন লিখতেছে, তুমিও লিখতেছো, বাট চিন্তা করো যে আমি সবার মতো একটা নর্মাল ইন্ট্রো দিব, ঠিক আছে, বাট ইন্ট্রোর মধ্যেও এমন সবসময় চিন্তা করবো না যে সবাই কি দিবে না ওইটাই দিব, তাহলে উইয়ার্ড কিছু হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট স্পেশাল রাখা ট্রাই করবো। এন্ড মাঝখানে যে ইনফরমেশন গুলো, এই যে বডিটা দিলাম, এই বডিটাকে সবসময় চেকলিস্টটাকে চেক করো, একটু খাতায় লেখা স্টার্ট করো, কিছু রাইট আপ লেখা স্টার্ট করো, দেখবা যে এমনি এমনি অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন চলে আসছে। সো একটা ভ্যারাইটি কাজ করতেছে। একটা জিনিসই রিপিটেটিভ ভাবে একটা ইন্ট্রোর কথা আবার লিখলে ওটা ওই বিশ্বাস করো যতই সুন্দর লাগুক, যত ফ্যান্সি ওয়ার্ড ইউজ করো, ওইটার কোনো ইউজ নাই, বিকজ এইরকম জায়গায় তোমার দেখবে তুমি কত ভ্যারাইটি আনতে পারছো, কত গুড ইনফরমেশন আনতে পারছো, কত গুড ওয়েতে লিখতে পারছো জিনিসটা, কত সুন্দর একটা টোন ক্রিয়েট করতে পারছো। সো এখানে এটাই ইম্পর্টেন্ট। And now second হচ্ছে avoid long sentences. Guess who does this the most? আমি অলরেডি বলে ফেলছি, আমি অনেক বেশি করতাম এই জিনিসটা, আমার মানে আমি জিনিসটাকে মেক ইট কুল আমি অনেক বড় সেন্টেন্স লিখে ফেলতাম, বাট পরে আইবি অ্যাডমিশন টেস্টের আগে আমার ঠিক করা লাগছে একটু। তারপর দেখো হচ্ছে ট্রাস্ট মি, ইউজিং ওয়ার্ডস লাইক chasm instead of writing difference in viewpoints won't make you smart, because in fact the test checker might call it over smartness যদি ও জিনিসটা উনি যদি ওই পার্টিকুলার ওয়ার্ডটা না জানে, নাই জানতে পারে, সব তো আর মনে থাকে না। আমি ওয়ার্ডসম্যান মুখস্থ করছিলাম, আমার কতগুলো ওয়ার্ড মুখস্থ, অর্ধেক ভুলে গেছি অফকোর্স, মানে ভুলেই যাইতো, আবার একটু দেখতে দেখতে পড়াতে যে হয়তো একটু মনে পড়ে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এন্ড দেখো যে rather say mitigate instead of like reducing, ওইটা হচ্ছে ভেগ হয়ে যায়। আর মিটিগেশনটা একটা সিনারিও, একটা খারাপ কন্ডিশন থেকে তোমাকে ভালো করতেছে, এরকম প্রপার ওয়ার্ড ইউজ করতে পারলে তোমার আরো গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে। বাট প্রপার ওয়ার্ড জানো না, কিন্তু তুমি প্রপারের বদলে আরো উল্টাপাল্টা ওয়ার্ড ইউজ করতেছো, তখন হচ্ছে জিনিসটা একটু ঝামেলা হতে পারে। এন্ড দেন এগেইন don't force anything. And you guys might be wondering যে ভাই গ্রামার কি হলো। ভাই দেখো, আইবি অ্যাডমিশন টেস্ট এটা তোমার এমসিকিউ পাস করলে তারপর তোমার রিটেন খাতা দেখে, সো এখানে কোনো উপায় নাই যে তুমি গ্রামার ভুল করবা। সো there is no mercy, right? So there is no mercy when there is a grammatical mistake, that will be checked. But একটা মানে এখানে আমি যেহেতু এই ভিডিওটা probably will be uploaded in YouTube or somewhere else, and নাম বলতে পারতেছি না, but this came from a IBA faculty and I learned it from তাথির ভাই সাথে ওইদিন গল্প করতেছিলাম, তখন তাথির ভাই বললো আমাকে যে there is this information যে তোমার হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং আর আর্গুমেন্টারি রাইটিং এর মধ্যে ডেসক্রিপটিভ রাইটিং অথবা তোমার পারসুয়েসিভ আর ডেসক্রিপটিভ সেম টাইপের রাইটিং, তো ওখানে পারসুয়েসিভ রাইটিং দেখবা না, বেসিক্যালি পারসুয়েসিভ রাইটিং। এই রাইট আপ গুলোর মধ্যে তোমার অনেকটা কি হয়, এই রাইট আপ গুলোর মধ্যে ওরা হচ্ছে তোমার ক্রিয়েটিভিটিটা একটু বেশি চেক করে, আর এই যে তোমার হচ্ছে অন্যান্য ক্রিটিক্যাল রাইটিং বা আর্গুমেন্টেটিভ এসে এগুলোতে হচ্ছে তোমার কি চেক করে বেশি, তোমার বেশি চেক করে হচ্ছে গ্রামার আর স্ট্রাকচার আর তোমার স্ট্যান্ড।
কিভাবে স্ট্যান্স নিয়ে রাখতে পারতেছো। I have to open the আচ্ছা, still people are joining and leaving, I don't know why, but it's fine. আচ্ছা, let's proceed. আমি একটু ফ্যান দিছি, সো আমাকে না শোনা গেলে একটু বইলো। So this is how it works. আর বলবো না, অনেক বলছি, ইন্ট্রো, ডেফিনেশন, ক্লাসিফিকেশন, বডির মধ্যে 4-5টা এলিমেন্ট আছে, হাউ, হোয়াট, ওয়াই, এন্ড দেন দ্য আউটরো। এরপর হচ্ছে পারসুয়েসিভ রাইটিং অথবা ক্রিটিক্যাল রাইটিং। আই উইশ উই হ্যাড ইনাফ টাইম, তাহলে আমরা এটা অনেক ফান নিয়ে করতে পারতাম, বাট লেটস ট্রাই ইট আউট। সো পারসুয়েসিভ অথবা ক্রিয়েটিভ রাইটিং, এগুলো হচ্ছে অনেকটা তোমার মানে আগেরটা হচ্ছে তোমার স্ট্রাকচার চেক করে, এই ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যেই পারসুয়েসিভ রাইটিং আসে বেসিক্যালি। আগেটা একদম কংক্রিট, তোমার স্ট্রাকচার কত ভালো ইনফরমেশন দিতে পারছো, কত ভালো পার্সপেক্টিভ দিতে পারছো, ওগুলো দেখে চেক করে। এই ধরনের রাইট আপ গুলোতে ইউজুয়ালি দে চেক your test your creativity, imagination and হচ্ছে relevance, রাইট? তুমি কত মানে তোমার ক্রিয়েটিভিটি থাকবে, তুমি ক্রিয়েটিভিটি শো করবা, তোমার ইমাজিনেশন শো করবা, বাট এট দ্য সেম টাইম ইট হ্যাজ টু বি রিলেভেন্ট। একদম ইরেলেভেন্ট কিছু বলে ফেলে হবে না। কেমনে এই রিলেভেন্সটা আসে একটু পরে আমি কথা বলতেছি, একটু পরে আমরা টপিক দিয়ে তোমাদের বুঝিয়ে দেব। এন্ড ইট ডাজন্ট হ্যাভ এনি পার্টিকুলার স্ট্রাকচার, ওপেন এন্ডেড থাকে, তুমি তোমার মতো করে স্টার্ট করো। ইউ ক্যান জাস্ট কাম আপ উইথ, মানে এইরকম হলে আমি প্রবাবলি আই উড হ্যাভ দি কারেজ টু ডু, ধরো এমন কিছু টপিক দিছে যেটা আমি একটা লেটার লিখে ফেলতে পারবো, আই উড ডু টু মেক ইট ক্রিয়েটিভ, আই উড ডু, বাট এটা তোমাদের সাজেস্ট করবো না। তুমি আগে দেখো, বিল্ড কনফিডেন্স ইন ইয়োরসেলফ, যে তুমি কতটুকু করতে পারতেছো জিনিসটা, কারণ ফোর্স একটা স্ট্রাকচার করে দিলে তখন স্ট্রাকচারটাই খারাপ লাগবে। এন্ড দিস ইজ অফেন কল্ড থিমেটিক রাইটিং, হুইচ আস্ক ইউ টু রাইট অ্যাবাউট রাইট সামথিং অন আ থিম। একটা থিম থাকবে, থিমের বেসিসে, নট নেসেসারিলি থিমের ওয়ার্ডগুলো নিয়ে তোমার কিছু করতে হবে, বাট ইউ হ্যাভ টু কাম আপ উইথ ইউর লাইক your supporting examples and experience and anecdotes. কি বলছি, অনেক কিছু বলছি, জিনিসটা এখন একটু পরে বুঝবা কি অ্যাকচুয়ালি বলতেছিলাম। সো বেসিক্যালি ইফ ইউ সি দ্য টপিক, এগুলো বেসিক্যালি আমরা স্ক্রিনশট নেওয়ার কারণ এগুলো অ্যাকচুয়ালি আসছে আইবি অ্যাডমিশন টেস্টে। What would you do for the betterment of your community if you were elected as the member of the parliament? এটা একটা ব্যাপার। সো তুমি তোমার মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ব্যাপারটা হচ্ছে তুমি এখন সিইও সার্ভ অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, দেশে যতগুলো খারাপ লাইক সিচুয়েশন আছে মেম্বার অফ পার্লামেন্টে যে করতে পারতেছ না, তুমি ওগুলো করবা, ওগুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করবা। দিস ইজ হাউ ইট ওয়ার্কস, রাইট? এন্ড দেন উই হ্যাভ লাইক রাইট অ্যান এসে অন দ্য ফলোইং টপিক, টিপিক্যাল ডে ইন দ্য ইয়ার অফ 2050। সো এইগুলো হচ্ছে অনেকটা ওপেন এন্ডেড, তুমি তোমার মতো ইমাজিনেশন দিয়ে একটা তোমার মতো করে স্ট্রাকচার দিতে হবে। And then we have liberty comes with responsibility. এখানে তুমি liberty comes with responsibility এগুলো ডিফাইন করার কোনো উপায় নাই। বেসিক্যালি তোমার হচ্ছে এখানে তোমার একটা সাপোর্টিং, তোমাকে দেখাইতে হবে how responsibility actually comes when there is liberty. সো এই ধরনের একগুলো ব্যাপার থাকে। আমি একটু ফাস্ট যাচ্ছি, বাট সামনে আরো একটু স্লো যেন আমাদের বুঝাবো। দেখো থিমেটিক, ফার্স্ট এই যে এগুলো দেখলা, এই যে টিপিক্যাল ডে ইন দ্য ইয়ার অফ 2050 অথবা ইফ ইউ ওয়্যার দি মেম্বার অফ দি পার্লামেন্ট, এগুলোতে হচ্ছে তোমার অলরেডি নলেজ আছে কি করতে হবে না করতে হবে। সো এই ধরনের টপিক গুলোতে তুমি ডিফারেন্ট লেয়ারসে চিন্তা করবা। সো there is no way you can do like you wait, মানে there is no way out by defining liberty or responsibility or talking about what is a voice or what is an echo. Then what to do? এখানে তুমি ভয়েস নিয়ে বললে হবে না, be the voice not an echo. So ভয়েস কি echo কি এগুলো নিয়ে বলার কোনো উপায় নাই। You guys are mature enough to understand, আমার আর বলতে হবে না এটা নিয়ে। বাট এইটুকু খেয়াল রাখো যে এখানে কিন্তু তোমার you have to write about something else, probably an experience of yours, এরকম কিছু একটা। So how to approach the thematic creative writing? So speaking of the thematic, দেখো এখানে another topic I came up with great power comes great responsibility. This comes from like Spider-Man, right? So think of the example that justify the statement, or এইরকম যখন টপিক থাকবে যে with great power comes great responsibility, অথবা হচ্ছে think of the time like think of 2050 and you are living in 2050 and how your life would be, অথবা হচ্ছে you are the member of a parliament, তুমি কি করতা, এই জিনিসগুলো হচ্ছে তোমার you have to come up with your supporting examples। এমন কিছু আনতে হবে when the topic is easy to understand but needs supporting example, like বুঝতে পারতেছো টপিক কি চাইতেছে, তখন you just think of different layers। একটা হতে পারে তোমার পার্সোনাল লাইফ ইজ এ মাস্ট। এমন টপিক হতে পারে ওয়ার্ল্ড ওয়ার না, সরো এই যে জুলাই মুভমেন্টও যদি হয়, জুলাই মুভমেন্ট রিলেটেড কিছু একটা লিখতেছো তুমি ফার্স্ট একটা কি করবা, তুমি তোমার পার্সোনাল লাইফ থেকে লিখবা একটা। সেকেন্ড হচ্ছে তুমি একটা হিস্ট্রি থেকে ট্রাই করবা, পাস্টের দিকে ট্রাই করবা, যে পাস্টকে সাম আপ করে ইউ উইল কাম আপ উইথ সামথিং। এন্ড থার্ডে কি হবে, থিঙ্ক অফ দ্য টাইম ওয়েন লিবার্টি ব্রট রেসপন্সিবিলিটি টু সাম নেশন, লাইক এমন কিছু তোমার ন্যাশনাল লাইফে কি হয়েছে এরকম চিন্তা করবা। সো এই টপিকটা যদি দেখি তাহলে হচ্ছে লিবার্টি মানে
উইথ গ্রেট পাওয়ার কামস গেট গ্রেট রেসপন্সিবিলিটি। এখানে হচ্ছে তোমার গ্রেট পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি দিয়ে তোমার নিজের লাইফে কিরকম চেঞ্জ, মানে তোমার রেসপন্সিবিলিটি আসতেছে, হিস্ট্রিতে কিরকম রেসপন্সিবিলিটি আসছে, অ্যান্ড তোমার হচ্ছে নেশনসে কিরকম আসছে। নট নেসেসারি সবসময় নেশন হিস্ট্রি এরকমই চিন্তা করতে হবে। যেটা বলা ট্রাই করছে এটা হচ্ছে ডিফারেন্ট লেয়ার্সে চিন্তা করো, ডিফারেন্ট পার্সপেক্টিভে চিন্তা করো, ডিফারেন্ট লাইফস থেকে চিন্তা করো, সোশ্যাল কনটেক্সট, পার্সোনাল কনটেক্সট, মানুষের কনটেক্সট, জেনারেল মানুষের কনটেক্সট, এরকম কনটেক্সট দিয়ে দিয়ে সাপোর্টিং এক্সাম্পল দিয়ে জিনিসটাকে প্রুভ করাও, তাহলেই হবে। বাট এটা তো আমরা টপিক দেখেই বুঝতে পারি থিমেটিক রাইটিং। হোয়াট ইফ দ্য টপিক ইজ লাইক বি দ্য ভয়েস নট দ্য ইকোস। এখানে তুমি তো বলতে পারবে না যে ইউ ক্যানট কাম উইথ সাপোর্টিং এক্সাম্পলস। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ একদম ওপেন এন্ডেড। তোমার এখন কিছু একটা পারসুয়েসিভ কিছু একটা আসতে হবে তোমার চিন্তায়। দিস ইজ দ্য পারসুয়েসিভ রাইটিং আই ওয়াজ টকিং অ্যাবাউট। এখানে তোমার আইডিয়া নিয়ে আসতে হবে, তোমার বিগ আইডিয়া, ওয়ান বিগ আইডিয়া দ্যাট ইউ হ্যাভ, ওই আইডিয়াটা দিয়ে ইউ হ্যাভ টু কাম আপ উইথ ইট, মানে ওয়ান বিগ আইডিয়া। বি দ্য ভয়েস নট দ্য ইকোস, এটা দেখার পর তোমার মাথায় কি আসতেছে, এটার জন্য জাস্ট ইউ কাম আপ উইথ ওয়ান বিগ আইডিয়া ইজ হোয়াট ইউ নিড when the topic is too abstract. এই টপিকটা অনেক অ্যাবস্ট্রাক্ট, ডিরেক্টলি ডিফাইন করার কিছু নাই, ডিরেক্টলি বোঝাও যায় না আসলে হোয়াট ইট ইজ টকিং অ্যাবাউট। সো এই ধরনের ব্যাপারগুলোতে হচ্ছে give 2 or 3 minutes, take your 3 minutes time, and তুমি হচ্ছে come up with your own big idea. আমার big idea যদি আমি এটা আমাকে এক্সাম্পল দিত, তাহলে I would talk about leadership. কিভাবে leadership, be the voice not the echoes। বলতাম যে people who are coming up with a voice in a group, ওরা দেখবা যে they naturally become the leaders. They take the floor and they run the conversation, and there are good initiatives so niche and people rely on them. And there are other people who just repeats what they say. I'm saying that is negative, but this is how it works. There will be some people who become the voice and some people not the echoes. But if you want to be a good leader, what is important is you have to be the voice, not the echoes. So এরকম আমি লিডারশিপ নিয়ে বলতে পারতাম, আবার ডেমোক্রেসি নিয়ে বলতে পারতাম যে ট্রু ডেমোক্রেসি মিনিং এ হচ্ছে everybody is a voice, everybody is supposed to be the voice, not the echoes. When they are the echoes, they are like they restate what the fascist or authoritarian government say, যখন তারাই যেটা বলতেছে ওইটাই শুনে জাস্ট রিস্টেট করতেছেন, দে বিকাম দ্য ইকো। তারা একদমই খুব একটা কিছু ইয়া করে না, নেভার বিকামস দ্য ভয়েস। এন্ড দেন বললাম যে ইন আ ট্রু ফর্ম অফ ডেমোক্রেটিক গভর্নমেন্ট এভরিবডি ইজ আ ভয়েস এন্ড এভরিবডিজ ভয়েস ইজ ইম্পর্টেন্ট। এন্ড তারপর যদি আমি বলতাম আই মাইট হ্যাভ টকড অ্যাবাউট জেন্ডার ডিসক্রিমিনেশন ওয়্যার এভরি উইমেন্স ভয়েস হ্যাজ টু বি দি ভয়েস অফ দি ইকুয়াল ভয়েস, দ্য ভয়েস অফ হিউম্যানস, এরকম সবার একটা ইকুয়াল রাইটস থাকবে। এই ধরনের ব্যাপার নিয়ে আমি কথা বলতাম, জেন্ডার ডিসক্রিমিনেশনে কথা বলতে পারতাম। Or maybe final thought, I mean, probably I would talk about maybe fascism and July movement, যেখানে হচ্ছে যে এই টপিকটা সেকেন্ড টপিকটার সাথে আমার অনেকটা কানেক্ট করা যায়। সো দিস ইজ হাউ what comes to my mind. এই টপিকে তোমার স্ট্রাকচার ইম্পর্টেন্ট না, এই টপিকে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা এগুলো কোনো ইম্পর্টেন্ট না। হোয়াট ইউ হ্যাভ টু কাম আপ উইথ ইজ ওয়ান সিঙ্গেল বিগ আইডিয়া, যে আইডিয়াটা তুমি হচ্ছে তোমাকে মানে যে বিগ আইডিয়াটা তোমার হচ্ছে লাইক তুমি কাজে লাগাতে পারো, যে বিগ আইডিয়া তুমি ইলাবোরেট করতে পারবা, এন্ড যে বিগ আইডিয়াটা হচ্ছে তোমার কাজে লাগায় ওই বিগ আইডিয়াকে ইলাবোরেট করে 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 ইউ ক্যান কাম আপ উইথ ইউর এক্সাম্পলস। এখন লেটস ডু আ ফান সেশন। এই যে এইটা টপিকটা, এই টপিকটা তোমরা একটু পড়ো। আমরা উইল নট টেক মাচ টাইম, আই থিঙ্ক আমরা 11টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। এন্ড দেখো যে এই টপিকটা নিয়ে তোমরা একটু চিন্তা করা ট্রাই করো, এই টপিক নিয়ে তোমার বিগ আইডিয়াটা কি আসতেছে। লেটস পার্টিসিপেট। মানে তুমি যদি খারাপ কিছু বলো ইটস ফাইন, বুঝছো, মানে ইররিলেভেন্ট কিছু বললে আমি এরপরে আই উইল শো মাই রাইট আপ, যেটা আজকে আই টুক 11 minutes টু রাইট ইট। আমি বেশি টাইম নিয়ে ফেলছি, যদি এই টপিকটা আই নো ফর আ লং টাইম। আমার টাইমে এটা আইবি অ্যাডমিশন টেস্টে আসছিল। সো ফর দোজ হু ওয়ান্ট টু পার্টিসিপেট করো, এখানে হচ্ছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন, সরি, হ্যাঁ কমেন্ট সেকশনে প্লিজ লাইক হোয়াটএভার কামস টু ইওর মাইন্ড। আচ্ছা স্লাইড শেয়ার করা যাবে, সমস্যা নেই, নো ওয়ারিজ। ও হ্যান্ড রাইটিং ব্যাপার এগুলো আমি বলবো লাস্টে, একটু বলে দিব, বুঝছো, এগুলো নিয়ে কথা বলবো, বাট জাস্ট টকিং অ্যাবাউট দ্য স্ট্রাকচার নাও, যে 2-3 টাইপের টপিক আছে। আচ্ছা মানি এন্ড হ্যাপিনেস, ওকে রাইট। আচ্ছা তোমার মানি এন্ড হ্যাপিনেস, এনিথিং এলস, অন্য কারো অন্য কিছু মাথায় আসলে আসুক, অনেক মানুষ আছে এখানে, সবাই যার যেটা জাস্ট থিঙ্ক অফ ইট গাইস। আমি জাস্ট একটা এক্সাম্পল পাইছি, আমি এরপর বলবো হোয়াট আই রোট অ্যাবাউট। It's fine if you want to take time, তাহলে একটু টাইম নাও, বিকজ আমার নিজেও এটা দিয়ে আমি পুরো চমকাইছিলাম লাইক ফর 3 minutes। এমন আছে খুব ডিফিকাল্ট লাগছে, ইচ্ছা করতেছিল না, মনে হয়েছে যে আইতে তো চান্স পাবো না, হুদাই লিখে গেলাম একটা গুড পিস অফ রাইটিং। ওকে আচ্ছা, reward of helping others, nice one. আচ্ছা come up with more আচ্ছা peace and power, মানে I relate to everyone but in a different way আর কি। I'll come up with the umbrella,
right? Numbers aren't everything. Mindfulness, happiness, success, good deeds. Okay, I get you guys. চলো আমাদের সামনে আরো অনেকগুলো টপিক আছে, ওই টপিক গুলো নিয়ে আমরা এরকম একটু ছোটখাটো ব্রেইনস্টর্মিং করবো, and that will be fun. আচ্ছা, তোমরা লিখতে থাকো। আচ্ছা, keep moving, don't think about sorrows. That is good as well. মানে do not count sorrows, count life, just live and exist, keep it moving. It's like আজকে একটা ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে বলতেছে life is like a ocean, and a ocean হচ্ছে you just keep swimming, do not stop, and something that will happen to you will always happen. এমন না যে তুমি আটকাতে পারবা। Time and wealth. আচ্ছা, time, nice. Time and wealth, very important. Basically time is the সবচেয়ে precious wealth, right? তারপর we got opportunities and mistake, good perspective, খুবই সুন্দর লাগতেছে এই জিনিসটা, একদম নতুন perspective পাইছে, opportunities, mistakes. So mistakes should not be counted and opportunities count. Good perspective, family, ঠিক আছে, core thought, family. Right. Fate, okay. Fateটা হচ্ছে of course এগুলো open ended writing, এগুলোতে কারোটাই কারেক্ট না, কারোটাই ফলস ইনকারেক্ট না, বাট ওই তো ফেট কেমনে তুমি এক্সপ্লেইন করবা, that is up to you. Memories, memories, I would write about memories and the present time আর কি, এরকম কিছু লিখতাম, today and yesterday, এরকম কিছু লিখতাম। সেই সবাই অনেক সুন্দর সুন্দর coming up with সুন্দর সুন্দর examples. Relationship and family, almost same. Flow নিয়ে কিভাবে বলতাম আমি জানি না, বাট অফকোর্স আই গেট ইউ, মানে কিপ মুভিং আর কি, এটাই। ইনট্যাঞ্জিবল থিংস ম্যাটার ইন লাইফ, রাইট? অ্যাবস্ট্রাক্ট থিংস, morality and humanity, virtues and vices, expenses, grades and passion for learning. Of course এটা নিয়ে আমি একটু পরে দেখলে বুঝতে পারবো যে grades and passion নিয়ে why I said of course with an extra accent. আচ্ছা, সো আমি একটু আগাই, চলো। Thank you so much for the responses. অনেক wholesome লাগছে জিনিসটা। I have been taking classes for a long time, online, কিন্তু অনলাইনে সবাইকে যেন অনেক মরে থাকে আসলে, I don't know why, but it was fun. আচ্ছা, সো বেসিক্যালি যেটা করতে হবে, ডিসাইড ইউর বিগ আইডিয়া, এন্ড ইন্ট্রোটা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবে, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু লার্ন। এই সেশনটার হচ্ছে মানে যদি কোনো পারপাস থাকে, দিস ইজ দ্য পারপাস, যে ইন্ট্রো ডাজ নট স্টেট দ্য কোয়েশ্চেন ফ্রেজ বাট ইন্ট্রোডিউসেস দ্য বিগ আইডিয়া। মানে তোমার ইন্ট্রোটা এমন কিছু দিবা না যে উপরে যেটা বলা আছে কোয়েশ্চেন ফ্রেজে ওই জিনিসটাই জাস্ট তুমি আবার লিখতেছো, নো, ডু নট ডু দ্যাট প্লিজ। মানে জাস্ট তোমার থেকে বিগ আইডিয়া পাইছো, ওই বিগ আইডিয়াটা রিস্টেট করো, ওই বিগ আইডিয়া সুন্দরভাবে ইন্ট্রোডিউস করো। ডু নট রিস্টেট হোয়াট এভার ইট ইজ সেইড ইন দ্য কোয়েশ্চেন ফ্রেজ। লিখছো তো মনে করো ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেছে, ডু নট ডু দ্যাট। তোমার সাথে তোমার একটা আইডিয়া নিয়ে আসে, এন্ড বডি কানেক্টস দ্য ডট উইথ দ্য বিগ আইডিয়া। মানে দেয়ার উইল বি স্মল আইডিয়াস, নট নেসেসারি একদম সেপারেট স্মল আইডিয়াস থাকতে হবে, বাট প্রত্যেকটা আইডিয়াকে বিগ আইডিয়া কানেক্ট করবে, এই জিনিসটা রাখতে হবে। কানেকশন না থাকলে তোমার মনে হবে সবকিছু এলো মেলো এন্ড এলো পাথরে অনেক কিছু বলে ফেলতেছো, বাট কিপ আ কানেকশন। কেমনে কানেকশন রাখতে, একটু পরে আমি রাইট আপ ওইটা হচ্ছে একটু পরে শোনাবো, তারপরে হচ্ছে অ্যানালাইজ কেমনে কি করছি। দেন পার্সোনালাইজেশন ইজ ইম্পর্টেন্ট। মানে এত বড় একটা টপিক, এখানে তোমার পার্সোনাল যদি না থাকো, শুধু জিনিস চিন্তা করো, তুমি একটা রাইট আপ পড়তেছো এন্ড সব একটা টপিক নিয়ে, খুব একটা পার্সোনাল টপিক নিয়ে বা কোনো নর্মাল টপিক নিয়ে বলা হয়েছে, এন্ড ওখানে রাইটার পার্সোনাল কিছু একটু বলে সুন্দর লাগে জিনিসটা। আর দেখবা রাইটার কিছুই বলতেছেন, রাইটার ইজ কেয়ারলেস অ্যাবাউট পার্সোনালাইজেশন, তখন মনে হয় আছে এটা একটা একাডেমিক পিস অফ রাইটিং এন্ড লিখতেছে এরকম ব্যাপারটা। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ পার্সোনালাইজেশন ইন রাইট আপস। আর আউটরো হচ্ছে এগ্রি উইথ দ্য কোয়েশ্চেন ফ্রেজ এন্ড রাইট দ্য এন্টায়ার আইডিয়া ইন 1 or 2 সেন্টেন্স। ইট ইজ সেম ফর দি ডেসক্রিপটিভ রাইটিং, বা ডেসক্রিপটিভ রাইটিং এ অনেক কিছু লিখি বড় করে, সেম জিনিসটা একদম সব কন্ডিশন এন্ড সব পিকচার স্মল করে হলো, ভেগ ওয়ার্ডে হলো, আমব্রেলা ওয়ার্ডে হলো, আমরা সব দিয়ে দিই। এন্ড এখানে হচ্ছে আউটরোতে ব্যাপারটা এরকম যে ইউ হ্যাভ টু কাম আপ উইথ সামথিং যেটা ইউ এগ্রি এন্ড actually give the final connect to the big idea and the main topic. Last time তোমার যে বিগ আইডিয়া কথাগুলো তো মেইন টপিকের সাথে একদম এক্সপ্লিসিটলি হবে না, স্পষ্টভাবে তো মিল থাকবে না, একটু কম বেশি থাকবে। ওই মিলটা কিভাবে কানেক্ট করে এটা লাস্ট সেন্টেন্স তোমার দেখানোটা ভালো। আচ্ছা, so this is what I wrote. Everything that can be counted does not necessarily count. Everything that counts cannot necessarily be counted. এই টপিকটা শোনার পর তুমি যদি আমার সাথে আইবি অ্যাডমিশন টেস্ট দিতা, তোমার কি হইতো? আজকে তো আমি এটা অনেক কম আরামসে বসে বসে লিখছেন, এই টপিক আই হ্যাভ বিন গিভিং টু পিপল টু রাইট, সো আমার কাছে প্যারা হয় না, এন্ড ওই সময় হলে অনেক প্যারা হয়ে যায়। এন্ড যে জিনিসটা তোমার মিস্টেকটা করবে সেটা হচ্ছে তুমি যদি বারবার অ্যানালাইসিস করো যে can be counted does not count, আবার হচ্ছে counts cannot necessarily counted, এই জিনিসগুলো যদি একদম মিলাইতে চাও, এই টপিকগুলো এরকম যে ওপেন এন্ডেড, তোমাকে মিলানোর জন্য দেয় না যে একটা কাউন্ট হয় একটা কাউন্ট হয় না, এমন না। চিন্তা করো যে it talks about priorities,
তোমরা মানি হ্যাপিনেস নিয়ে বললা, রিলেশনশিপ নিয়ে বললা, কি মুভিং এগুলো নিয়ে বললা, ফেট নিয়ে বলছো, টাইম নিয়ে বলছো, এখানে অনেক কিছুই আছে। তোমার এই বিগ আইডিয়াটা তুমি দেখো, তুমি ফ্যামিলি এন্ড রিলেশনশিপ বলছো, তুমি ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে পুরো বিগ আইডিয়া, তোমার বিগ আইডিয়া লিখতে হবে না, জাস্ট কাম আপ উইথ ইওর বিগ আইডিয়া, ওইটাকে আগায় আগায় যাও। এখন আমি যে বলছি ইন্ট্রোতে, ডু নট intro does not state the question phrase but introduces the big idea, কিভাবে করে এটা আমি দেখাই। দেখো, I talked about priorities, people and time. I'll just read the essay and একটু বুঝার চেষ্টা করো, আমি একটু করে সর্ট আউট করে দিব। সো আমি ফার্স্টে কখনো এভরিথিং কাউন্ট, ডাজ নট কাউন্ট, এগুলো কিছু নিয়ে কথা বলবো না। আমি আমার বিগ আইডিয়াকে ইন্ট্রোডিউস করবো এখানে। কিভাবে অডিট করি? Priorities, people and time are three entities in our life that come easily but often become the most difficult to handle. Priorities, পিপল অ্যান্ড টাইম। একটু চিন্তা করে দেখো, জীবনে মানুষের অভাব হয় না, তোমার টাইমেরও অভাব অ্যাকচুয়ালি হয় না। চিন্তা করো, টাইম অ্যাকচুয়ালি পাই, যখন চলে যায় তখন হচ্ছে উই বিকাম লাইক উই ফিল স্যাড অ্যাবাউট ইট। প্রায়োরিটিস, মনে হয় আচ্ছা আমার তো এখন প্রায়োরিটি ক্লাসটা নেওয়া, বাট প্রবাবলি আই হ্যাভ আ টেক্সট যেটা আমার এখন দেখাটা অনেক প্রায়োরিটি ইম্পর্টেন্ট ছিল, বাট আই এম নট সিইং, বাট আমার কাছে মনে হচ্ছে এটা প্রায়োরিটি, আই এম নট কাউন্টিং অ্যাবাউট দ্যাট। বাট ওইটা নিয়ে যখন আমি প্যারা খাবো তখন প্রবাবলি আই উইল প্রায়োরিটাইজ দ্যাট। সো এগুলো এমন ইজি থিংস যেগুলো লাইফে সবার থাকে, বাট বিকামস ভেরি হ্যান্ডেল, like most difficult to handle করাটা। You'll have ample companions in your life, but you'll realize the value of the best only when they are gone. So perspective-টা দেখো, যে আমার থাকতেছে যখন, তখন আমি কাউন্ট করতেছি না, বাট চলে যেতেছে, it does count. স্পিকিং অফ প্রায়োরিটিস, এখন আমি প্রত্যেকটা টপিক এটা আমার মতো করে করতে হবে এমন না। আমার মনে হয়েছে যে আমি প্রত্যেকটা জিনিসকে, যেহেতু তিনটা এলিমেন্টস আছে আমার বিগ আইডিয়া, তিনটা এলিমেন্টসকে আমি তিনবারে কথা বলবো তিনটা নিয়ে, এন্ড দেন তিনটাকে কানেক্ট করে আমি কথাটা শেষ করবো। মাঝখানে শুধু একটু পার্সোনালাইজেশন নিয়ে আসবো যে আমার সাথে কি হয়েছে না হয়েছে। সো স্পিকিং অফ প্রায়োরিটিস, ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ হোয়াট ইজ ইম্পর্টেন্ট অনলি when you have lost a crucial aspect from your life. Now, speaking of time, it is the strongest factor that distinguishes what counts and what does not count. Not necessarily তোমার এটার উপরের কথাটা আনতে হবে এরকম একটা টাইমে এসে, বাট এখন এসে কিন্তু আমি ইন্ট্রোডিউস করলাম আমার বিগ আইডিয়াস গুলো, এন্ড আমি বলতে চাইলাম অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছি। I took actually 11 minutes to write it. মেইন ডে তাহলে একটু খারাপ লিখতাম, এটা ট্রু, বাট জিনিসগুলো এরকমই হইতো। একটু জাস্ট খেয়াল করে, ইটস নট অ্যাবাউট হোয়াট আই এম রাইটিং, ইটস মোর অ্যাবাউট হোয়াট আই হ্যাভ রোট অ্যাবাউট। এই যে এখানে দেখো যেভাবে স্ট্রাকচারটা ফলো করছি, ফার্স্টে হচ্ছে বিগ আইডিয়া, বাট বিগ আইডিয়া ডাজ নট টক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন ফ্রেজ, এন্ড বিগ আইডিয়ার মধ্যে আমার এলিমেন্টস গুলোকে ইন্ট্রোডিউস করলাম, ইন্ট্রোডিউস করে এলিমেন্ট গুলো কাউন্ট করলাম, বললাম এই টাইম। স্পিকিং অফ টাইম বলছি, প্রায়োরিটিস, টাইম, সবগুলো এরকম, যে স্ট্রংগেস্ট ফ্যাক্টর দ্যাট ডিস্টিংগুইশেস বিটুইন what counts and what doesn't. Humans in general have always messed up in differentiating what is important and what is not. Count and important কে আমি আরো ডিফাইন করে দিলাম যে কাউন্ট যেটা কাউন্ট করছে ওটা ইম্পর্টেন্ট, যেটা কাউন্ট করছে ওটা ইম্পর্টেন্ট না, বাট আমি অ্যাকচুয়ালি জানি না কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। Passing out from senior school after 12 years of education, I sometimes wonder what weighs more, the college degree or the friends I have met along the way, or both. So college degree নাকি ফ্রেন্ড, because I miss the friends. আমার কলেজ ডিগ্রি এখন চলে আসে, I feel মানে feels like it does count কলেজ ডিগ্রিটা পাওয়া, but what about the friends? When I find the joy in delivering a persuasive and outstanding speech in my college auditorium, I often wondered what mattered the most, the prize or the applause. Talita naki prize-ta? For me, it was both. To live in a world of competition and efficiency, it is important to sort out our priorities. So this is my topic. I'm talking about priorities. And with priorities comes people and time. Time and priority, মানে priority এমন একটা ব্যাপার যে তোমার time and people ছাড়া priority হবে না আসলে। এখানে সবসময় people and time, at least time involved. People সবসময় involved না থাকলে। If delivering wonderful speeches without winning, এখন আমি sum up করতে চাচ্ছি আমার স্ট্যান্সটা কি। If wonderful speeches without winning a prize or getting A in all courses by sacrificing my leisure are at the top of my priorities, then they are what counts. I believe the happiness of delivering a wonderful speech without winning prize cannot necessarily be counted. দুইটাই বললাম, সেম জিনিস, জাস্ট রিস্টেট করলাম যে না আমি প্রাইজ পাইতেছি না, বাট স্টিল ওয়ান্ডারফুল একটা স্পিচ দিতেছি, দ্যাট ক্যান নট বি কাউন্টেড। আবার আমি গুড কি বলবো সিজি পাচ্ছি, দ্যাট শুড বি কাউন্টেড অ্যাজ ওয়েল। সো আমি কোনোটাই কম করলাম না, বাট বললাম যে স্যাডনেসটাও কাউন্ট হওয়া যাবে না, আবার হ্যাপিনেসটাও খুব বেশি, হ্যাপিনেসটাকেও কাউন্ট করতে হবে। সরি, সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এখানে এসেটা তোমাদের দিয়ে দিব, তুমি একটু চিন্তা করে দেখো
জাস্ট জিনিস যেটা মনে, আমি জানি আমি নিজে স্টুডেন্ট হইতাম তোমার এই ওয়ার্কশপে, আমার এত অভিজ্ঞতা থাকতো না, বাট যে জিনিসটা আমি মনে রাখতাম একটা হচ্ছে ফার্স্ট লাইনে আমি যে কোয়েশ্চেনে যে জিনিসটা আছে ওই জিনিসটা আমি রিস্টেট করবো না, সিম্পল কথা। সেকেন্ড, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সবগুলো আইডিয়া আলাদা আলাদা করে একটু ডিফাইন করবো না, ডিফাইন মানে শুধু এক্সপ্লেইন করা না, আই উইল শো নট টেল, একটু দেখাবো জিনিসটা নিয়ে আমি কি চিন্তা করি, একটু পার্সোনালাইজেশন অ্যাড করতাম। পার্সোনালাইজেশন মানে আমি পার্সোনাল ভিউটা কি আমার ওইটা অ্যাড করতাম, এন্ড ফাইনালি আমি আউট কানেক্ট অল দ্য স্টাফ, সবগুলো কানেক্ট করে ফেলতাম। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, একটু ড্রিল করি। হোয়াট ইজ ইউর বিগ আইডিয়া? দেয়ার আর নো বিউটিফুল সারফেস উইদাউট আ টেরিবল ডেপথ। তোমরা কি ভাবো এটা নিয়ে, বলো দেখি কোয়েশ্চন কমেন্ট সেকশন। আচ্ছা, গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ লাইফ আমি আগেরগুলো পড়ছি অফকোর্স। তারপরে লাইফ নিয়ে অফকোর্স লাইফ, বাট লাইফের কোন অ্যাসপেক্ট নেই এটাও একটু বলো, আমার শুনতে ভালো লাগবে তাহলে। সাকসেস এন্ড গ্লোরি, অফকোর্স সাকসেস এন্ড গ্লোরি কামস উইথ স্যাক্রিফাইস, ওই ডেপটার কথা বলতেছেন, স্যাক্রিফাইস ম্যাচুরিটি। ম্যাচুরিটিটা আমার খুব সুন্দর লাগছে তোমার এই থটটা, যে ম্যাচুরিটি নিয়ে বলতেছো অ্যাকচুয়ালি ইউ হ্যাভ দোজ হোলস ইন ইউর দ্য ডেপথ ইন ইউ দ্যাট স্ক্র্যাচেস ইন ইউ অ্যান্ড দ্যাট মেক্স ইউ দ্য স্ট্রঙ্গার, হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার, ওটার মতো আর কি। So life and death, flow of life, success and failure, emotional intelligence. Yeah, এটা probably maturity নেই বলতেছো, maturity টা of course, bad times make a man stronger. Okay, this is what it talks about আসলে. Life is not a better process. This is what it talks about. Career, struggles, failure leads to success, sacrifice. আচ্ছা, struggle, chaos, complexity, inner complexity. আচ্ছা, thank you so much. আমি একটু তাড়াতাড়ি ইউনিভার্স, আচ্ছা ইউনিভার্স প্রবাবলি তুমি কোনো গুড একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছো, বাট আই এম নট গেটিং ইট। সমস্যা নাই, আর্ট অ্যান্ড লিটারেচার আই গেট ইউ। প্রত্যেকটা গুড আর্টিস্ট হচ্ছে দে হ্যাভ আ ডেপথ, আ টেরিবল ডেপথ এন্ড কামস উইথ আ স্যাক্রিফাইস, পেইন এন্ড সাফারিংস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিকে যাই, চলো একটু সামনের দিকে আগাই। এটা বলো, এটা কি, হোয়াট ডু ইউ গাইস থিংক অফ ইট? দেখি তোমাদের থটস গুলো পড়তে ভালো লাগতেছে। কগনিটিভ ফ্রেমওয়ার্ক দ্যাটস গুড অ্যাজ ওয়েল, বাট একটু একাডেমিক হয়ে যায় কগনিটিভ ফ্রেমওয়ার্কটা। স্কিল, of course skill একটা ভালো স্কিল দেখলে তোমার অনেক, you have this depth, terrible depths. হ্যাঁ, ফ্রি উইল, কৌশিক বলছে ফ্রি উইল, আই থিঙ্ক আই নো কৌশিক। আচ্ছা, তারপর হচ্ছে আখি বলছে হচ্ছে এইমলেস লাইফ ইজ ইট সো? দ্য গাই হু ইজ ফ্রি, ও হচ্ছে প্রবাবলি সবচেয়ে এইমফুল গাই। আই নো হি ইজ এইমলেস টু দ্য সোসাইটি, বাট একটু রিটোরিক ভাবে চিন্তা করলে ও হচ্ছে আসলে মোর পারপাসফুল। হি ইজ লাইক pursuing the true purpose of life. There is no such true purpose, but probably যে পারপাসটা মানুষ স্ট্রল করে না ওইটাও স্ট্রল করতেছে। And I'm free and that is like why I'm lost. আচ্ছা, মোরালিটি, লেজিনেস অনেক হচ্ছে ইয়া হয়ে যায়, লিটারাল হয়ে যায়। ডিসিপ্লিন কেন বলছো? এটা এক্সপ্লেইন করতে তোমার প্যারা হবে। প্রবাবলি ইউ হ্যাভ সাম থটস ইন ইউর মাইন্ড, বাট তোমার ওটা এক্সপ্লেইন করতে কিন্তু অনেক ঝামেলা হবে। নিহিলিজম ঠিক আছে, বাট নিহিলিজম আমি লিখবো না, বিকজ নিহিলিজম জিনিসটাই হচ্ছে মানুষ সবাই ভালো চোখে দেখে না, বুঝছো? I myself find myself a bit of মানে I find a bit of nihilistic attributes in me as well, but আমার মনে হয় জিনিসটা মানুষ খুব ভালোভাবে দেখে না। So loneliness, news, independence, uncertainty, slavery to freedom. Yeah, but what's our flavor? Slavery to freedom, slavery to একটা স্পেসিফিক slavery হলে খুব ভালো হয় actually. Rules makes what? আচ্ছা, তুমি এখানে অন্য আচ্ছা, এক একটা এক রকম সমস্যা নাই। Addiction, anime or social media?
Artist and painting the way of thinking what is else. আচ্ছা, এটাও সুন্দর আসলে। I love it. Rifti, I loved it. আচ্ছা, traveler when freedom is asked by someone, roadmap, সবই পড়তেছি। And also without PT, also without gifts. আচ্ছা, these guys from Cadet College, I'm also from Cadet College. I get you, man. I get you. Yeah, you'll be free someday, inshallah. I get a chance pay. ও হচ্ছে পিটি সকালবেলা পিটি গেমস করে, সো আই গেট ইউ। আচ্ছা, তারপর আনকন্ট্রোলড মাইন্ড, ফ্রিডম, রেসপন্সিবিলিটি, প্যারাডক্স অফ ফ্রিডম এন্ড লসনেস, আনচেইনড, ওয়ান্ডার্সটা অনেক ভালো লাগছে। They not caring about time. You of course not caring of time. Time is the প্যারা জিনিস, but still time is very, the biggest wealth everybody is having. Atheism, I get you. তুমি লিখতে পারো, সমস্যা নাই। আইবিএ ইনাফ লিবারেল তোমার প্যারা দিবে না, বাট ডু নট ট্রাই টু, আর কি, দরকার নেই। অনেকগুলো গোয়িং আই বিকাম ম্যাচিউরড। আচ্ছা, আই এম হেল্পফুল, দ্যাটস আই এম গ্রাইন্ডিং ইন মাই লাইফ। However, I often do work that goes so much against my odds, so because my passion somewhere. এটা সুন্দর। সো দিস ইজ, আই থিঙ্ক, এই যে কৌশিক যেটা লিখছে ওইটা দিয়ে হি ক্যান ইনকর্পোরেট অ্যান এসে আর কি। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। অনেকে দুইটা করে লিখছো, আরেকটা ট্রাই করি, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। আচ্ছা, এটা অনেক সিম্পল, আই থিঙ্ক এটা ওয়ান অফ মাই ফেভারিট কোটস। এরপরে দেখি কি আছে, মানে when you want something, all the universe conspires in helping you to achieve it. যদিও আমরা লিটারালি চিন্তা করলে মনে হয় যে প্রবাবলি মানুষজন মানে অ্যাকচুয়ালি আর জেলাস অফ ইট, মানুষজন চায় না, বাট অ্যাকচুয়ালি সবকিছু ইউনিভার্সাল ইনভিজিবল ফোর্সেস কানেক্ট টু make it happen in some way or the other, in some forms or other, not necessarily. Eta try kori to last, eta probably last. Yeah, manifestation, right? Dedication, law of attraction. Eta dekho, remember that wherever your heart is, there you will find your treasure. Okay, I to specific family passion thing, I to specific. Yeah, exactly. Treasure এর সাথে কাউন্ট করো, কানেক্ট করো, treasure. একজন লিখছে আইবিএ, মালিকা লিখছে আইবিএ, crazy. Okay, you মানে you all your heart you have IBA, get you. So do not look for places where you can become an IBI, rather look into yourself, practice enough, do enough, probably you'll get in. No single mock test, no single thing will make you an IBA. I believe so. I mean, most people at IBA believe so. It's you. If you have that, you'll get in. Okay, so when you want it at your core, goals 1C2, treasure of happiness, goal and anime. This guy is obsessed with anime. It's a passion over prestige. Exactly, I love that as well. Passion over prestige, but it is সুন্দর হয়ে লেখা, মানে আচ্ছা, তারপরে my content with treasure, passion, like what? আচ্ছা, চলো আগাই। Wonderful session, loved it. I wish I had it before, and I hope I will have some of it again, inshallah. Okay, চলো এবার আমরা এতক্ষণ আমরা যেটা করছি, একটা স্ট্রাকচারও দিছি, যেটা বলছি যে এটা কোনো তথাকথিত স্ট্রাকচার নাই, বাট বলছি তোমার হচ্ছে ইন্ট্রোটাকে ওইভাবে বলবা যে ডিরেক্ট জিনিসটা আবার বলবা না, এলিমেন্টস গুলাকে একটু কানেক্ট করবা, করে ফাইনালি তোমার পার্সোনালাইজেশন এনে লাস্টে এসে তুমি জাস্ট জিনিসটাকে কানেক্ট করে দিবা। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এরপর আমরা আর্গুমেন্টিভ, অনেক ফাস্ট যাবো, এটা টাইম অনেক খুব কম। আর্গুমেন্টিভ বেসের মেইন ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আই হোপ ইউ গাইস উইল বি ইমেন্সলি বেনিফিটেড। দেখো, আর্গুমেন্টিভ বেসে কয়টা আর্গুমেন্টিভ বেসের নাম বলি, এগুলো হচ্ছে আসছে এই জন্য এই স্ক্রিনশট গুলো এইভাবে দিছি আর কি। Some consider that keeping our localities clean is the responsibility of government, which others consider it to be responsibility of the individual citizens. So একজন গভর্নমেন্ট ভাবে, একজন ইন্ডিভিজুয়াল সিটিজেন ভাবে। এখানে হচ্ছে তোমার হচ্ছে একটা আর্গুমেন্ট এসে দিতে হবে, তুমি what you think or you think that both is true, তাহলে এটাও করতে পারো। সো এইরকম একটা স্ট্যান্স দিয়ে করতে পারো। When there is this
আর্গুমেন্টেটিভ এসে অথবা ক্রিটিক্যাল রাইটিং, সবসময় চিন্তা করো যে তোমার ইউ হ্যাভ টু টেক সাইডস। এখন কোয়েশ্চেনটা হচ্ছে তুমি কি একটা সাইড নিবা নাকি দুইজনের সাইড নিবা নাকি কোনো সাইড নিবা না। এই জিনিসটা আমি আর পড়তেছি না, অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে, এটা পড়ি। ডিসিপ্লিন এন্ড ক্রিয়েটিভিটি ডোন্ট গো টুগেদার। এখন তুমি কি বিশ্বাস করো, তুমি কি দুই সাইডে নিবা এক সাইড নিবা, এটা হচ্ছে কোয়েশ্চেন, রাইট? সো ওয়ান থিং দ্যাট ইউ মাস্ট ডু ইন দিস রাইটিং, টেক আ সাইড। একটা সাইড নিতে হবে, নিউট্রালিস্ট হয়ে কোনো লাভ নেই, একটা সাইড নিতে হবে। আচ্ছা নিউট্রালিস্ট হয়ে লাভ আছে, আমি যে একদম লাভ নেই এমন না, বাট ইউজুয়ালি ইউ হ্যাভ টু টেক সাইডস, নট এক্স্যাক্টলি ওয়ান সাইড, ইউ হ্যাভ টু টেক সাইডস। সো কোন সাইডটা নিবা এটা নিয়ে আমরা একটু চিন্তা করি। শুড অ্যালকোহল বি লিগালাইজড ইন বাংলাদেশ? চলো তো একটু কমেন্ট করি, which side to take? No, yes, no. I knew there will be some yes. Acha, fun. Okay. No bad at all. Acha, ঠিক আছে, fine. So, এখন হচ্ছে 24 সালে আসছে, অ্যালকোহলটা পরে আসতেছি। ট্রেডিশনাল এডুকেশন ভার্সেস ডিসটেন্স লার্নিং, এটা 24 সালে আমাদের, মানে 24 বলতে আমাদের টাইমে আসছে। ট্রেডিশনাল এডুকেশন বলতে হচ্ছে নর্মাল এডুকেশন, আর ডিসটেন্স লার্নিং ধর তুমি হার্ভার্ডে একটা ডিগ্রি নিতেছো বাট অনলাইনে বসে বাংলাদেশে বসে নিচ্ছ। সো বেসিক্যালি ক্লাসরুম এডুকেশন ভার্সেস অনলাইন এডুকেশন, বাট একটু ডিফারেন্ট ওয়েতে ওখানে লেখা ছিল। সো এখানে তুমি কোন সাইড নিবা? আই থিঙ্ক আই উড টেক বোথ সাইডস, বুঝছো? এই সময় গ্লোবালাইজেশনের সময় আমি তো বাংলাদেশে হার্ভার্ডের মতো কোয়ালিটি এডুকেশন ইনশিওর করতে পারবো না, সো আই উড গো ফর বোথ। সো থিংস লাইক দিস, তুমি দুইটা সাইড নিতে পারো যেখানে দুইটাই ইকুয়ালি না হলেও সিগনিফিকেন্টলি, ইকুয়াল আর সিগনিফিকেন্ট এক না, বাট সিগনিফিকেন্টলি যখন দুইটা ব্যাপারই ইম্প্যাক্ট করে, পজিটিভলি সোসাইটিতে ইম্প্যাক্ট করে, তখন ইউ ক্যান গো ফর বোথ, সমস্যা নাই। স্ট্রাকচারটা কি হবে একটু পরে দেখাইতেছি, বাট ইউ ক্যান গো ফর বোথ সাইডস। এন্ড দেন এখন যদি শুড মারিজুয়ানা শুড বি লিগালাইজড ইন বাংলাদেশ, এটা স্টেটমেন্ট, কোয়েশ্চেনে বলে রাখছে মারিজুয়ানা শুড বি লিগালাইজড ইন বাংলাদেশ, যেটা অ্যালকোহলের মতোই ছিল। এখন এখানে বি ডিপ্লোম্যাটিক, টেক দ্য সেফার সাইড। বিকজ তুমি যদি প্রুভ করতে চাও অ্যালকোহল শুড বি লিগালাইজড ইন বাংলাদেশ, এটা প্রুভ করতে গেলে তোমার অনেক অনেক স্ট্রং থটস থাকতে হবে, অনেক স্ট্রং আর্গুমেন্টস হাতে থাকতে হবে। তুমি বলতে পারো ইকোনমি বুস্ট আপ হবে, অনেক ভালো ভালো ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো, লাক্সারি পণ্য হিসেবে দেখা যায় 400% গাড়ির মতো ট্যাক্স দিয়ে দিতে পারবো, অনেক লাভ, ইকোনমি দাঁড়ায় যাবে। বলতে পারো যে ইলিগালি বাংলাদেশে ড্রাগ ঢোকা কমে যাবে, এই অনেক কিছু বলতে পারো, বুঝছো? বাট দ্য থিং ইজ, বাংলাদেশের মানুষ যদি অ্যাজ এ হোল চিন্তা করো হোয়াট মেক্স বাংলাদেশ, তাহলে এটা মানুষকে অনেক হার্ড করবে। সো দরকার নাই, হোয়াট ইফ আমার শাকির উদা স্যার তোমার এই মানে এটা স্ক্রিপ্টটা চেক করতেছে, উনি হচ্ছে অনেক প্র্যাকটিসিং একটা মুসলিম, উনি তো প্যারা খাইতেই পারে না, বলো? সো এই জন্য বি ডিপ্লোম্যাটিক ইন দিস কেসেস, লেটস বি ডিপ্লোম্যাটিক ইভেন ইফ ইউ হ্যাভ, দেখো এটা একটা ডিবেট থাকলে প্রবাবলি আই উড গো ফর ইয়েস অর নো, আমি বলতেছি না যে আই উড গো ফর ইয়েস, তখন একটা গ্রাউন্ডস থাকবে, বলতাম না যে নোই যাইতে হবে, বাট এই ডিবেট না, এটা তোমার গুড মার্কস পাওয়ার ব্যাপার, তোমার আইবিতে চান্স পেতে হবে। সো ইন দোজ কেসেস I know it's good to have guts and be gutsy, and ওই জিনিসটা প্রুভ করতে পারলে ওটা গুড সাকসেস, বাট এইরকম দরকার নেই, একটু সেফ প্লে করি, কারণ ওই সেফের মধ্যে যদি সুন্দর লিখতে পারি প্রবাবলি আইল গেট গুড মার্কস। সো এইরকমে টেক্স দ্য সেফার সাইড, না শুড নট বি লিগালাইজড। এখন ধরো খুবই খিচুড়ি মার্কা জিনিস, গাইড বই ভার্সেস টেক্সট বুক, আই উড গো ফর টেক্সট বুক, গাইড বই চাইতাম না, কারণ সোসাইটি বিলিভ যে টেক্সট বুক। এখন তুমি চাইতেও পারো গাইড বুক, কিন্তু শুধু গাইড বুক চাইতে না, গাইড বুক অনেক লুফোলস আছে, গাইড বুক এক একটা এক রকম। সো এটা যদি খুব একটা কনস্ট্যান্ট কিছু থাকতো, আই উডেন্ট গো ফর টেক্সট বুক, কারণ বাংলাদেশের টেক্সট বুক অত সব জায়গায় ভালো না, বাট গাইড বইয়েরও ইয়াটা সবসময় ভালো না। তুমি লাইক কামিং এট এজ অফ লাইক 20 when you are like you are in an university, তখন হচ্ছে কিন্তু তোমার টেক্সট বই বা এগুলো ম্যাটার করে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ম্যাটার করে। তার আগে যদি বলি এইচএসসির কথা, তখন হচ্ছে গাইড বইটা অনেক প্র্যাকটিস করার জন্য ম্যাটার করে, শেখার জন্য। অ্যাটলিস্ট এখন পর্যন্ত বাংলাদেশে একটা কি বলে ইনস্ট্রাকশন দেয় টেক্সট বুক, সো আই উড গো ফর টেক্সট বুক, কারণ সোসাইটি বিশ্বাস করে এটা। কোচিং সেন্টার ভার্সেস স্কুলস, দেখো আই হ্যাভ কাম অ্যাক্রস পিপল অ্যান্ড স্টুডেন্টস আর কি লাস্ট বছর, ওরা একদম উল্টাটাও যাইতো, আমি ওর পায়ে ধরতাম, ভাই প্লিজ ভাই বুঝার চেষ্টা কর, মানে দরকার নাই এত হিরো হওয়ার, লেটস গো ফর হোয়াট দ্য সোসাইটি বিলিভস, ওইটার মতো করে সুন্দর লেখাটা আমি করি, সুন্দর পয়েন্টস দেই। সো ওই জিনিসটা কইরো না, ওই জিনিসটা দরকার নাই, you have to get good marks and you have to get in, that's it. So take the side that you are supposed to. Coaching center versus school, of course school, coaching center now, of course এটা সোসাইটি বিলিভস, সো বাংলাদেশে মানুষ এটা বিশ্বাস করে, তো স্কুলের দিকে যাবা তুমি। কোচিং সেন্টার বললে তোমার কিন্তু অনেক প্যারা হবে জিনিসটা প্রুভ করতে, বিকজ ইউ হ্যাভ টু প্রুভ ইট। এখন জিনিসটা হচ্ছে ইয়েস আর নো থাকতে পারে, কোন টপিক তোমার ডু ইউ বিলিভ অর সামথিং লাইক দ্যাট, এই জন্য জিনিসপত্র থাকলে তোমার ডিরেক্ট আনসার দিতে হবে যে ইয়েস অর নো।
যদি জিজ্ঞেস করে রিলিজিয়ন এন্ড সায়েন্স ডোন্ট গো টুগেদার, তুমি কি করবে? এখনো বাংলাদেশের মানুষ রিলিজিয়নে, এটা যদি অস্ট্রেলিয়া হয়তো ওয়ার মোস্ট পিপল আর এথিস্ট, তাহলে একটা ব্যাপার ছিল। এটা বাংলাদেশ রিলিজিয়ন বিশ্বাস করে, সো তুমি লেটস প্লে সেফ, ইয়া রিলিজিয়ন সায়েন্স ক্যান গো টুগেদার, এটা বলতে পারো। আবার বলতেও পারো যে রিলিজিয়ন এন্ড সায়েন্স ডু নট গো টুগেদার। আমি হলে এটা বলতাম, কারণ বলতাম এই জন্যই যে এই জিনিসটা স্টেটমেন্টটাই আসছে ওইরকম একটা ব্যাপার থেকে, যে জিনিসটাকে কন্ট্রাডিক্ট করার জন্য। কন্ট্রাডিকশনের কিছু না, একটা বিলিভের পার একটা সায়েন্সের পার, নট নেসেসারি দুইজনকে একসাথে যেতে হবে, আলাদাভাবে যেতে হবে। সো এইভাবে আমি হয়তো বলতাম। তো আমি সায়েন্স নিয়ে বলতাম ফার্স্টে, আবার অথবা রিলিজিয়ন নিয়ে ফার্স্টে বলতাম ওয়াই আই বিলিভ হোয়াট আই বিলিভ, এন্ড দেন আমি বলতাম সায়েন্সের ব্যাপারটা আমাকে লাইফে কতটুকু ইম্পর্টেন্ট। সো বলতাম যে দুইটাই হচ্ছে মানে নট নেসেসারি শুড গো টুগেদার বাট স্টিল আর ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। ডিসিপ্লিন ক্রিয়েটিভিটি ডোন্ট গো টুগেদার আমি বলতাম ইভেন ইফ আই বিলিভ যে অ্যাকচুয়ালি আমি পার্সোনালি বিলিভ করি গুড আর্টিস্টরা খুবই ইনডিসিপ্লিনড, ওই রকম করে তারা গুড আর্টস নিয়ে আসছে, বাট স্টিল বলতাম যে ডিসিপ্লিন এন্ড ক্রিয়েটিভ খুবই দরকার আছে। ওইটাই যদি খুব দরকার ছিল probably I would be in cadet college and would be joining Bangladesh Army, Bangladesh military, but I didn't. So you see, discipline is important, but over discipline হইলো তোমার ক্রিয়েটিভিটিটা খারাপ। সো আমি এখানে দুইটা পয়েন্টই দিতাম যে ক্রিয়েটিভিটি ব্যাপারটা হচ্ছে ফ্রি থটস লাগে, আবার ডিসিপ্লিনটা যদি ফ্রি থটস কে তোমার অনেক ইয়া করে দেয়, লিমিট করে দেয়, তাহলে I wouldn't go for like discipline, এইরকম একটা কিছু বলতাম। সো এখানে তোমার you have to come up with your yes and no. এখন যদি স্ট্রাকচারের কথা বলি, এতক্ষণ অনেক কিছু দেখলাম, তুমি জিনিসটা চিন্তা করো, অনেক সময় তুমি হচ্ছে একটু খেয়াল করে দেখো যে দুইটা নিয়ে কথা বলতে পারবা, এই যে ট্রেডিশনাল এডুকেশন এন্ড ডিসটেন্স লার্নিং দুইটা নিয়ে কথা বলতে পারবা। এখানে একটা স্ট্রাকচার হবে, আবার হচ্ছে ডিপ্লোমেটিক হতে গেলে আরেকটা স্ট্রাকচার হবে। কিন্তু দুই জায়গাতেই তুমি কেন ডিপ্লোমেটিক হচ্ছ বা তুমি কেন ওয়াই ইউ চোজ হোয়াট ইউ চোজ এই জিনিসটা দেখাতে হবে। সো ওইটা হবে তোমার কাউন্টার আর্গুমেন্ট, এন্ড তুমি তোমার স্ট্যান্সটা নিয়ে বলো, এটা তোমার আর্গুমেন্টস হতে হবে। সো ফার্স্ট স্ট্যান্স, state your stance first, তোমার স্ট্যান্সটাকে এটা ইন্ট্রোডাকশনে বোঝানোর চেষ্টা করো, and then justify why you believe what you believe and why you don't believe what you don't believe. সো এই জিনিসটা দিয়ে তুমি জাস্টিফাই করো। এটা আমি স্ট্রাকচার বোঝাচ্ছি না, মানে এলিমেন্টস গুলো কি থাকবে, এলিমেন্টস টু অ্যাড, অ্যানালজি মানে তুমি দেখাও যে এইটা হইলে ওইটা হয়, এই ঘটনা হলে ওইটা হয়, হয়ে মানে ওই জিনিসটার সাথে কানেক্ট করো এই টপিকটাতে। তারপর পার্সোনাল এক্সপেরিয়েন্স দেখাও, তারপর নাম্বারস দেখাও, অলওয়েজ বলছি নাম্বারস অনেক ইম্পর্টেন্ট, নাম্বারস আরেকটু নাম্বার স্পিক্স ফর ইটসেলফ। তারপর হচ্ছে ফ্যাক্টস এন্ড লজিক দাও, লজিকটা খুবই ইম্পর্টেন্ট। বাট লজিক এমন একটা জিনিস, এখানে আলাদা করে লজিকের কোনো স্থান নাই, বেসিক্যালি তোমার সব জায়গায় আস্তে আস্তে লজিক ইনকর্পোরেট করতে হবে। আই এম নট বিং এবল টু বি স্পেসিফিক, কারণ আমাদের প্রায় 1.5 ঘন্টার বেশি টাইম হয়ে গেছে। আই ডোন্ট ওয়ান্ট টু লাইক নিজের কথা বলতে অনেক প্যারা হয়ে যাইতেছে এট দিস পয়েন্ট, বাট ওই জাস্ট লজিক হচ্ছে এই টাইপের আর্গুমেন্টারি বেসিস হচ্ছে হার্ট অফ ইট, দ্য লাইফ অফ ইট, বেঁচেই থাকে এই সেগুলোর জন্য, পড়তে বেঁচে থাকে লজিকের জন্য। সো জায়গায় জায়গায় লজিক হবে ট্রু, বাট স্ট্রাকচারটা একটু উইল বি সামথিং লাইক দিস। লেটস ট্রাই ডিসিপ্লিন এন্ড ক্রিয়েটিভিটি ডোন্ট গো টুগেদার, ইয়েস অর নো। আচ্ছা, আমি হইলে যাইতাম হচ্ছে প্রবাবলি নো, আমি বলতাম ডিসিপ্লিনের একটু দরকার আছে, একজনের দরকার নেই। এখন তো বলেন টু মাস ডিসিপ্লিন তো বলেন, আমার শুধু নর্মাল ডিসিপ্লিন বলছে, তাহলে নো বলতাম। সো আমি বলতাম যে নো, দে ডু গো টুগেদার। তারপরে বলতাম এই যে ডু গো টুগেদার বলছিলাম, ডিসিপ্লিন একটু আমি একটু আমার স্ট্যান্সটা ডিফাইন কি ওয়াজ, বললাম ডিসিপ্লিন এইটা। আমি প্রবাবলি যদি ইয়েস এন্ড নো, ফার্স্টে ইয়েস এন্ড নোটা লিখতাম, একটু ভুল লিখছি এখানে, ডিফাইন গুলো পরে আসবে। স্ট্যান্সটা আমি ইয়েস এন্ড নো বলতাম, নো বলতাম, ইয়েস অর নো, নো বলতাম, বলার পর এখানে ডিফাইন কিওয়ার্ডস গুলো ডিফাইন করতাম। ডিসিপ্লিন হচ্ছে অন দ্য আদার হ্যান্ড সামথিং দ্যাট এটা করে, ক্রিয়েটিভিটি অন দ্য আদার হ্যান্ড অ্যাড করে, এন্ড এই দুইটা জিনিসকে আমি হচ্ছে দুইটাকে কানেক্ট করে দিতাম যে ডিসিপ্লিন এটা করে, ক্রিয়েটিভিটি মানে এটা, এন্ড দুইটার কানেকশনটা এইটা দিয়ে আমি কি বলতে চাচ্ছি সামনে আমি একটু হিন্ট দিয়ে দিলাম, বাট এটাকে আমি 3-4 লাইন করবো না, সর্বোচ্চ 2 লাইনেরও কম, 1.5 লাইনের মধ্যে ছোট্ট করে লেখা ট্রাই করবো প্রেসাইসলি। সবসময় চিন্তা করবো ইন্ট্রোডাকশনে আমার প্রেসাইস হতে হবে, এন্ড এই যে একটু ডিফাইন করে ফেলাম, ডিফাইনের সাথে যদি কানেক্ট করে দিতে পারি ভালো, না পারলেও একটা স্ট্যান্ড স্টেটমেন্ট দিতে হবে, মানে সো হেন্স আই বিলিভ হচ্ছে ডিসিপ্লিন এন্ড ক্রিয়েটিভিটি ক্যান নট গো টুগেদার। বুঝছো? আরো কে যেন জয়েন করছে একদম লাস্ট মোমেন্টে এসে। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, আমরা অলমোস্ট শেষের দিকে। সো এন্ড স্ট্রাকচারের ব্যাপারটা একটু দেখো, এটা ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে, এখন স্ট্রাকচারের মধ্যে এরকম যে তোমার 2-3টা হচ্ছে আর্গুমেন্ট দিতে, অর তুমি এটা কেন বিশ্বাস করো এই জন্য 2-3টা আর্গুমেন্ট দিতে হবে। আচ্ছা দেখি আরো কে যেন জয়েন করছে, অ্যাডমিট। ওকে, সো ফর তুমি বলবা কেন এই স্টেটমেন্টটা দিতে হবে, কেন তুমি এটা বিশ্বাস করো, এই জিনিসটা বোঝানোর জন্য ইউ উইল লাইক গিভ 2-3 আর্গুমেন্টস এখানে, তুমি বিশ্বাস করো কেন, এন্ড তারপর কাউন্টার আর্গুমেন্ট দিবা। এটা কিন্তু এই নরমাল স্ট্রাকচার, কাউন্টার আর্গুমেন্ট দিবা। একটু প্লিজ মিউট, লেটস ফিনিশ ইট।
তারপর কাউন্টার আর্গুমেন্ট দিবা। কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে ফার্স্টে হুক দিলা, মানে ইন্ট্রোডাকশনটা দিলা, এখানে ইন্ট্রোডাকশন মানে ফার্স্টে উপর থেকে ইন্ট্রোডাকশন, দেন একটা স্পেস নাও, প্যারাতে এসে তুমি তোমার আর্গুমেন্ট গুলো লেখো। আর্গুমেন্টের জন্য যদি তোমার বড় আর্গুমেন্ট হয় তাহলে দুইটা প্যারা ডিফারেন্ট করে লিখতে পারো, এটা আরো ভালো, তাহলে তোমার আর্গুমেন্ট গুলো আরো দেখতে পাচ্ছে তোমার রাইটার, বুঝতেছে যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লজিক্স। এন্ড দেন হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট, তুমি যেটা বিশ্বাস করো না কেন করো না ওইটার আর্গুমেন্ট দিবে একটা, আর একটা স্মল। আর যদি ইনাফ, ধরো 15 মার্কসের হবে, ইনাফ যদি সবকিছু থাকে তাহলে হচ্ছে তোমার একটা স্মল, দুইটাই বড় দিবা, কাউন্টার আর্গুমেন্টও বড় দিবা। সো 4টা আর্গুমেন্ট হলো, একটা ফর দুইটা, এগেইনস্ট দুইটা, দেন কনক্লুশন দিবা। কনক্লুশনে যে তুমি তোমার আর্গুমেন্ট কেন বিশ্বাস করো ওইটা রিস্টেট করবা, রিটারেট করার দরকার নেই, বেলাবর করার দরকার নেই, সেম জিনিস একটু ডিফারেন্টলি বলার চেষ্টা করো যাতে শুনে না মনে আগের একটা সেন্টেন্স তুলে দিছো। দ্যাটস অল, দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য সেশন। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ লাইক লেটস কাম আপ উইথ, না একটু পরে there is this thing that I want to do. So basically if you guys have already known me, তাহলে আমি actually I make videos on YouTube and I study at IBA 32nd batch, আমি already বলে ফেলছি ফার্স্ট দিকে। So basically আমি হচ্ছে কি করি, every year I teach batches. Is এইটা let's be very honest, এই যে সেশনটা নিছি এই সময় আমি আরো 5টা সেশন নিব, সমস্যা নাই। এই সেশনটা is not to promote my courses, but I just wanted to like let people know that I'm coming up with a course. So this is a personal mentorship on IB admission test. এখানে আমার নিয়ে অনেক উল্টাপাল্টা like অনেক ইয়াপ লেখা আছে, দ্যাট ইউ লার্ন পরে, আসলে আমি এটা পোস্ট দিব পরে। এন্ড দেন হচ্ছে এখানে বেসিক্যালি 24 কনসেপ্ট ক্লাসেস থাকবে, 3টা ফুল লেন্থ মক টেস্ট থাকবে যেটা অফলাইনে হবে অ্যাকচুয়ালি ঢাকায়, অনলাইনে চাইলে অনলাইনে করা যাবে, সমস্যা নাই। ফ্রি রিভিউ টেস্ট থাকবে যেটার জন্য দেয়ার উইল বি নো চার্জ, এন্ড এটা অনলাইন এন্ড ইন পার্সন হবে। এন্ড মজার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ব্যাচে 12 মানুষ করে থাকবে, আমার 2টা ব্যাচ করার ইচ্ছা আছে, বিকজ আই হ্যাভ আদার কমিটমেন্ট, মানে পড়াশোনা বা এগুলোতে একটু মানে টাইম চলে যায়। তুমি যদি বড় অনেক ব্যাচ করি তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, কারণ আমার লাইফ গোলটা এদিকে নাই। সো বেসিক্যালি আই হ্যাভ সাম সর্ট অফ ডিফারেন্ট গোলস, লাইক কর্পোরেট স্লেভারির দিকে যাওয়ার ইচ্ছা আছে। সো আমি এটা এভরি ইয়ার যেহেতু IBS এটা পড়ায়, সো আমি উইল কাম আপ উইথ, আই টিচ এন্ড মেন্টরস, আমি মেন্টরস ছেড়ে দিছি টু কাম আপ উইথ মাই পার্সোনাল ব্যাচেস। সো দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক। এন্ড এখানে 24টা তুমি লাইক এই যে এখানে মানে লাইক আদার কোর্সেস যেটা থাকার কথা সবই আছে, না থাকার কিছু নাই, সবকিছু করা হবে। হোয়াট ইজ দ্য গুড থিং, আমি 3-4টা বড় ম্যাটেরিয়ালস, ধরো হচ্ছে জিম্যাট ক্লাব, এক্সাম ভেদা আমার লাইক মোস্ট ফেভারিট ইয়া ছিল, ওখান থেকে আমি 3000-4000 মতো ব্যাক করে ফেলছিলাম। তারপরে এন্ডেস্কিউ ব্যাংক, এগুলো থেকে অনেক সুন্দর সুন্দর লাইক প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিস শিট আমি করানো ট্রাই করবো। এন্ড ওয়াই দিস কোর্স ইজ ডিফারেন্ট, আচ্ছা এখানে অনেক কিছু বেলাবর করছি, তোমরা এগুলো পরে দেখতে পারো, সমস্যা নাই। I don't take like so much of your time, but I would like to mention যে আমি ম্যাথে একটু নিজেও ফার্স্টে স্ট্রাগল করতেছিলাম, বিকজ আমি মাত্র 1-1.5 মাসে প্রিপারেশন নিচ্ছি এন্ড সারাদিন খালি ম্যাথ করতাম। এন্ড I became a instructor and mentors as well, and I taught many people. আমার অনেকগুলো ইউটিউব চ্যানেলস ক্লাসও আছে, এখন তোমার কাছে রেলেভেন্ট না, তোমার যখন ক্লাস করবা probably you guys will be watching my videos when you'll be preparing full time. এন্ড আমার একটা ব্যাপার হচ্ছে এই কোর্সের মধ্যে তোমার ক্লাস শিটস থাকবে, ওয়ার্কশিট থাকবে, রিভিউ টেস্ট থাকবে, হোমওয়ার্ক শিট থাকবে, সবই থাকবে। এমন না যে লাইক কোচিং সেন্টার্স, এখানে সবকিছু থাকবে। এক্সট্রা হচ্ছে আমি আরো খেটে ধরো গুড ম্যাটেরিয়ালস থেকে গুড স্টাফ গুলা একটু ডিফারেন্সিয়েট করে দিতেছি যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, এন্ড তোমার মেন্টরস কিউ ব্যাংক বলো বা 2-3টা ম্যাটেরিয়ালস তোমার কমপ্লিট হয়ে যাবে। এন্ড স্পিকিং অফ দ্য চার্জেস, দিস আর দ্য চার্জেস, দেয়ার উইল বি 3 phases, ইউ ক্যান পে লাইক 3 মাসে পে করতে পারো, এগুলো নিয়ে খুব একটা প্যারা নাই, বাট ইউ হ্যাভ টু পে আর কি, এরকমই আর কি, যে পে করতে হবে এমন না। বাট এই যে এরকম যে লাইক the offline batch is 19,000 টাকা and online batch is like 16,000 টাকা, এটা 3টা ফেজে 7,000 টাকা, 6,000 টাকা, 6,000 এরকম ফেজে তুমি হচ্ছে পে করতে পারো। and there is a good thing, এটা শুনো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মেরিট স্কলারশিপ থাকবে। I personally wouldn't be able to afford many of the tuitions available, and so আমি মনে করি যে মানুষকে একটু লাইক I want to support everyone else. সো হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে let's come up with this, and মানুষকে একটা লাইক ছোটখাটো মেরিট স্কলারশিপ দিতে পারলে let's do it. So this is how it works. Acha, so that was all, I think. Guys, if you guys have any sort of questions, please feel free to ask. Then again, well, please do not no, I'll not be taking me diagnostic test. আমি probably একটা ইন্টারভিউ নিব, ইন্টারভিউ নিয়ে সবার সাথে একটু কথা বলে দেখবো যে তোমার ইচ্ছাটা কি, কতদূর কি করতেছো, করে হচ্ছে I'll just মানে fill up my batch. আমার এক্সটেন্ডও ওইরকম করে প্ল্যান নাই, জাস্ট বুঝতেছো একটু নিশ পেতে করতে যাচ্ছি এরকম। কারণ ওইরকম করলে এক্সাম নিলে probably I'll be attracting so many people, attract করতে চাচ্ছি না আসলে এইভাবে। IB তে 120টা সিট আছে। By the way, IBN let's not talk about it. We just did a session on writing session, and এখানে আমি জানি অনেক বেনিফিটেড হয়েছে because they have been like following IBA stuff. So
সো দ্যাট ইজ অল। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? আমি জানি অনেকগুলো কোয়েশ্চেন থাকার কথা, বাট যদি থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। Should we always use positive elements in a script writing paragraph, or is it acceptable to include negative elements? Negative elements positive বলতেছি না, নেগেটিভ এলিমেন্টস এন্ড পজিটিভ এলিমেন্টস না প্যারা না, প্যারাটা হচ্ছে তুমি ওখানে কোথায় স্ট্যান্ড করো, তুমি ডু ইউ স্ট্যান্ড ফর দ্য নেগেটিভ এলিমেন্টস অর পজিটিভ এলিমেন্টস, এই জিনিসটা ইম্পর্টেন্ট। মানে তোমার সাইডটা কি, এটা ইম্পর্টেন্ট, তুমি কি বিশ্বাস করো এটা ইম্পর্টেন্ট, বিকজ দে অলসো চেক আপ ইউর থটস। আচ্ছা, so any other questions? Feel free to, please. I know question একটু lengthy হয়ে, just ask it precisely, আমি answer করে দিই। হ্যাঁ, রিটেন পার্টে ভোকাবুলারি জিনিসটা কতটুকু ম্যাটার করে? লাইক আমি যদি ওয়ার্ড স্মার্টে যতগুলো ভোকাবুলারি শিখছি as many as possible যদি জাস্ট ইনক্লুড করি, তাহলে এটা কি আমার বেশি ভালো মার্কস ক্যারি করবে আমার জন্য, নাকি জাস্ট আমি জিনিসটা জাস্ট সাবলীল ভাবে আমার ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করে জিনিসটা লিখে বলছিলাম প্রবলেম মাঝখানে কথা কম বলা হয়েছে, কারণ এত আছে 1.5 ঘন্টার মধ্যে আসলে কমপ্লিট করার মতো না, বুঝছো? সো মানে ব্যাপারটা এরকম যে ওয়াটসমার্টের ব্যাপারটা, যে ক্যাজম ওয়ার্ডটা, ওটা আই টুক ইট ফ্রম ওয়াটসমার্ট। সো ওয়াটসমার্ট থেকে মানে ওয়াটসমার্টের ওয়ার্ডটা তুমি পুশ করতেছো, জিনিসটা খুব একটা ভালো দেখাবে না। তোমার ন্যাচারালি যেটা আসতেছে, দেখো রাইট আপ, কিন্তু ওয়ার্ড গুলো রাইট আপের টোন ডিটারমাইন করে না, তুমি কিভাবে বলতেছো এটা টোনটা ডিটারমাইন করে। সো তুমি যদি সিম্পলার ওয়েতে বাট সুন্দর করে বলতে পারো, ইট উইল ডিটারমাইন দ্য টোন। এন্ড তুমি যদি সিম্পলার ওয়েতে না, কিন্তু তুমি অনেক কঠিন ওয়ার্ড ইনকর্পোরেট করতেছো ওয়ার্ড স্মার্ট থেকে শিখে, জিনিসটা আর ফোর্স লাগবে। ওয়ার্ড স্মার্টের ওয়ার্ড নেসেসারি, আমি জানি লাস্টের দিকে এটা হয়, আমি মক টেস্ট দেওয়ার সময় আমার মেন্টরস এমন হয়েছে, আমি ওয়ার্ড স্মার্টের অনেক ওয়ার্ড বারবার ইউজ করতেছিলাম, বাট দ্যাট ইজ নট নেসেসারি, ওটা আমার ন্যাচারালি আসতেছিল ইউজ করতেছিলাম। বাট ট্রাই টু গো উইথ দ্য সিম্পল ওয়ার্ডস, এটা বেশি হেল্প করবে, এই জিনিসটা মাথায় রাখো। মানে এভরিবডি উইল টেল ইউ, আইবিএ কারো কাছে তুমি পড়ো বা ক্লাস করতে যাও, এভরিবডি টেল ইউ গো ফর দ্য সিম্পলার ওয়ান্স, বিকজ ইজ অ্যাবাউট দ্য কন্টেন্টস, ইজ অ্যাবাউট হোয়াট ইউ রাইট, it's not about how you have written. Of course it is about, ওটার একটা থ্রেশহোল্ড থাকে, ওটাতে বেশি এক্সিলেন্সের দরকার নেই, এক্সিলেন্সের দরকার আছে, এক্সিলেন্স সিম্পলিসিটিতেও আনানো পসিবল, আই বিলিভ সো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। ভাইয়া আমরা হচ্ছে লাইক কলেজে এন্ড স্কুলে যে হচ্ছে যেরকম ভাবে ডেসক্রিপটিভ রাইটিং শিখে আসতেছে নাকি, যে দ্য টিচার্স ওয়ান্ট ড্রামাটিক অথবা লাইক একটু ইমাজিনেটিভ, মানে সবার থেকে একটু ডিফারেন্ট চায়, ওইটার উল্টা আমরা একেবারে সিম্পল লেখাটা এখন মানে উল্টা জিনিসটা আইবি এর এক্সামের মানে সরি মানে এমনি এই ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য করব, মানে কোনো ড্রামাটিক কিছু না, জাস্ট টু দা পয়েন্ট, স্ট্রেট ফরওয়ার্ড। এক্স্যাক্টলি, আই গেট ইউ, বাট তুমি বিশ্বাস করো টাইম একদমই জায়গা পাবো না ড্রামাটিক হওয়া। ড্রামাটিক যদি তুমি কম ওয়ার্ডে হইতে পারো, একটা ওয়ার্ডে হইতে পারো, দ্যাট ইজ গুড, বাট ওই ড্রামাটিক টোনটা ক্রিয়েট করার জন্য আমার অনেক টাইম লাগে। মানে ইউজুয়ালি যদি একটা ড্রামাটিক টোন ক্রিয়েট করতে চাই, আমার 2-3টা লাইন লাগে, ওই 2-3টা লাইন ইউজ করা অ্যাভয়েড করতে হবে, বুঝছো? সো ড্রামাটিক থাকবে এমন না, বাট ড্রামাটিক থাকবে, বাট কম ওয়ার্ডস এর মধ্যে সিম্পলার রাখা আছে। ড্রামাটা সেট করতে, ওই টোনটা সেট করতে যদি তুই ইউজ টু সেন্টেন্স, তখন জিনিসটা রিডান্ডেন্ট হয়ে যাবে, ট্রাস্ট মি, জিনিসটা অনেক রিডান্ডেন্ট হয়ে যাবে। সো গুড রাইটিং, সেন্টেন্স বড় হবে, হ্যাঁ সেন্টেন্স বড় হওয়ার দরকার, রিডান্ডেন্ট যাতে মনে হয় না, তুমি জাজ করতে পারবা যেটাকে আমি রিডান্ডেন্ট করে ফেললাম কিনা, একটা সুন্দর জিনিস একটু ওয়াও করানোর জন্য কি রিডান্ডেন্ট করে ফেললাম, এট দ্য এন্ড অফ দ্য যখন পরে অতগুলো পড়তে যায়, তখন দেখে যে এটা তো অনেক বড় কমপ্লেক্স একটা সেন্টেন্স হয়ে গেছে, অ্যাকচুয়ালি রিটেনশনটা কতটুকু, এটার একটা ব্যাপার থাকে। আমি বলতেছি না ড্রামাটিক হওয়া যাবে না, বাট ইন্ট্রো তো একদমই হওয়া যাবে না। আর স্ট্রাকচার একটু ফলো করে গুড ইনফরমেশন গুলো রাখতে হবে, বিকজ ইনফরমেশন গুলো ম্যাটার করে, শুধু কংক্রিট ইনফরমেশন না, concrete information, how you put those information in that context and in that writing. Next. বুঝতে পারছি। Thank you so much for the question. তারপর ভাইয়া বলো। ভাইয়া যে আমরা সাইড নিয়ে যে রাইটিং গুলো ছিল, যেমন স্কুল অর কোচিং সেন্টার, এইগুলোর ক্ষেত্রে আমি যদি একটা সাইড নিয়ে লিখি, আমাকে আরেকটা সাইড কেন আমি মানে আরেকটা সাইডে আমি কেন প্রেফার করছি না, সেটাও কি লেখা লাগবে? হ্যাঁ, তুমি যদি স্কুল লার্নিং নিয়ে লেখো, সরি অনলাইন লার্নিং নিয়ে লেখো, কোচিং সেন্টার নিয়ে লেখো না, তখন হচ্ছে তোমার, সরি অনলাইন লার্নিং নিয়ে লেখো কিন্তু ক্লাসরুম নিয়ে, মানে ফিজিক্যাল ইন পার্সন ক্লাসরুম নিয়ে না লেখো, তখন হচ্ছে তোমার বলতে হবে যে ওয়াই ইউ ডোন্ট বিলিভ, ওইটা নিয়ে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট দিতে হবে বা একটা পয়েন্ট দিতে হবে। শুধু এটা কেন প্রেফার করো তাহলে তো অনেক ভেগ হয়ে যাবে, কেন প্রেফার করো ওভার দ্যাট, ওই জিনিসটা বোঝানোর জন্য তোমার আরো আর্গুমেন্টস অ্যাড করতে হবে। ওকে, থ্যাংক ইউ। Right, thank you so much. Any other question? You can just drop them in the comment section as well. ভাইয়া
হ্যাঁ sure. ভাইয়া আর্গুমেন্ট গুলো কি মানে ইয়ের স্ট্রাকচারে মানে মানে ডিবেটে আর্গুমেন্ট স্ট্রাকচার করার জন্য একটা মানে প্যাটার্ন ফলো করতে হয়, হ্যাঁ যেমন ধরো আইডিয়াটা বলছে তারপর ওটা লজিক দিয়ে কনটেক্সট দিয়ে আরো স্ট্রং করতেছে, হ্যাঁ এরকম ভাবেই কি আমাদের আর্গুমেন্ট গুলো করতে Exactly. হবে মানে ডিবেট স্টাইলে নাকি ওইরকম No, তুমি ধরো ইয়েস বললা, তখন ইয়েস বলে তুমি কেন ডিবেট জাস্টিফাই করো স্টাইলে? হ্যাঁ না ডিবেট স্টাইলে না, খুব সিম্পল স্টাইলে। ধরো তুমি বললা ইয়েস, মনে করো ডিসিপ্লিন এন্ড ক্রিয়েটিভিটি ডোন্ট গো টুগেদার, ইয়েস আচ্ছা তুমি কেন জানো, তখন তুমি বললা যে ক্রিয়েটিভিটি এমন একটা ব্যাপার যেটা ডিসিপ্লিন হলে তোমার ফ্রি মাইন্ড অনেক বেশি লিমিটেড হয়ে যায়, ফ্রি মাইন্ড ছাড়া ক্রিয়েটিভিটি সম্ভব না, এই জন্য ডিসিপ্লিন এখানে আমার পছন্দ করি না। তারপর সেকেন্ড হচ্ছে ক্রিয়েটিভিটি হচ্ছে এর জন্য ফ্রি মাইন্ডের কথাটা বললা, সেকেন্ডলি বললা ফ্রি মাইন্ডের ফার্স্টে বললা ফ্রি মাইন্ড, সেকেন্ডে হচ্ছে তুমি বললা যে ডিসিপ্লিনটা খুব বেশি টু মাচ ডিসিপ্লিন কেন ক্রিয়েটিভিটিকে অনেক হিন্ডার করতে পারে, এই জিনিসটা বললা। ওই নিড ফর যে ওপেন স্পেসেস এন্ড ফ্রি মাইন্ড, ওই জিনিসটাকে তুমি ওখানে অনেক বেশি মেনশন করলা। তারপরে সে বললা যে ডিসিপ্লিন হচ্ছে ক্রিয়েটিভিটি, এখন ডিসিপ্লিনের পার্সপেক্টিভ থেকে তুমি বলতে পারো, তোমার 4টা পয়েন্ট লাগবে ফর যদি 10 মার্কের একটা রাইট আপ থাকে, সো তুমি ডিসিপ্লিনের পার্সপেক্টিভ থেকে লিখলা যে ডিসিপ্লিন জিনিসটা কিভাবে মানে অনেক বেশি প্যারাদায়ক হতে পারে ফর ক্রিয়েটিভ পারসন, এন্ড এই জিনিসটাকে আমি যদিও লিখতাম, আমি প্রবলি লিখতাম হচ্ছে ডিসিপ্লিন এন্ড ক্রিয়েটিভিটি অ্যাকচুয়ালি ডু গো টুগেদার লেখার হলে। তো তখন বলতাম ডিসিপ্লিন কিভাবে ক্রিয়েটিভিটিকে অনেক বেশি হিন্ডার করতে পারে, থার্ড লাইনে বলতে পারতাম যে টু মাচ ডিসিপ্লিন একদম সিনারিও, শুধু বলাটা না, শো করাটা, যে একদম অনেক বেশি ডিসিপ্লিন হলে আমার কিভাবে একটা মানে আমি একটা রাইটার বা একটা আর্টিস্ট, এই জিনিসটাকে সবসময় আমার কিভাবে এই জিনিসটা হিন্ডার হয়ে যাবে, এই জিনিসটা কিভাবে আমি কন্টিনিউ করতে পারবো না, এই জিনিসগুলো নিয়ে কথা বলতাম আর কি। দিস ইজ হাউ ইট ওয়ার্ক আউট। প্রবাবলি আমি একটা পেইন্টার, আমি হচ্ছে যদি খুব বেশি এভরিডে ডেইলি ওয়ার্ক থাকে, ওই ডিসিপ্লিনটা যদি চিন্তা করি, প্রবাবলি আমি আমার প্রপারলি অ্যালোকেট করতে পারতেছি ফর মাই ওয়ার্কস, টাইম অ্যালোকেট করতে পারতেছি। এট দ্য সেম টাইম আমি কিন্তু হচ্ছে আমার যে ফ্রি টাইমটা লাগবে একটা গুড ইমাজিনেশনের জন্য, ওইটাও মাঝে মাঝে ল্যাক করতেছি। আমি বলতাম নট ইনটাইলি, আমি প্রবাবলি একটা মিডল গ্রাউন্ডে আসতাম যে সামটাইম ডিসিপ্লিন অফকোর্স একটু দরকার আছে, বাট টু মাচ ইজ ব্যাড, এটাও করতে পারতাম। আমি একটা স্ট্যান্স ধরে নিতাম আর কি। বাট ওই যে 3-4টা আর্গুমেন্টে আসো, ফার্স্টে ফরের আর্গুমেন্ট গুলো দাও, লাস্টে এগেইনস্ট আর্গুমেন্ট দাও। বাট প্লিজ ভাই বোনা যে ফর এগেইনস্টই সবসময় দিতে হবে, অনেক টপিক অনেকভাবে ব্লেন্ড করা যায়। এমন হতে পারে তুমি ফর এন্ড এগেইনস্ট সবগুলো একসাথে 2 প্যারায় দিতে পারবা। প্রথম প্যারায় ফর এগেইনস্ট মিক্স করে একটা, বাট একটু হালকা গ্যাপ রাখো, সেকেন্ড প্যারায় ফর এগেইনস্ট মিক্স করে একটা গ্যাপ রাখো। প্রবলি ডিসিপ্লিন এন্ড ক্রিয়েটিভিটিটাই আমি এমন করতে পারতাম। ফুয়াদ, হাউস লাইফ বলো, ফুয়াদ বলো। থ্যাংক ইউ সো মাচ। ভালো একটা অবস্থা। তো ভাইয়া আমার একটা কোশ্চেন যে মানে ভাইবার দিন অনেক সময় মানে সকালবেলা যে লিখতে হয়, একটা রাইট আপ লিখতে হয়, হ্যাঁ আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করতেছি না আসলে ওটা কিরকম থাকে, কি রকম থাকে? ওটা 30% প্রবাবলি হোপ নিয়ে ছিল, আমাদের ছিল একটা হেলদি লাইফস্টাইল নিয়ে। ওইটা খুব একটা ম্যাটার করে না আসলে। আই ডোন্ট থিংক দ্যাট ইজ চেকড, দ্যাট মাইট বি চেকড, হ্যাঁ চেকড হবে এমন না, খুব কম রাইট আপ চেক করে ফেলতেই পারে। বাট আমার মনে হয় ওটার জন্য ওটা খুব একটা আমার মনে হয় না ইট ইজ অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস। ওইটা বেসিক্যালি নেয় এই জন্য যদি ওখান থেকে তোমার কিছু কোয়েশ্চেন করতে পারে, কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলতে পারে, বুঝছো? ওটা ডোন্ট বি বদার, ওটা খুব ইজি হয়, ওটা তোমার কন্ট্রাডিক্ট করে না। ওটা একদম ক্রেজি ভাবে যদি চেকই করতো তাহলে ওটা রিটেনই চেক করতো, ওখানে যে কোনো নেসেসারি ছিল না। ওখানে হালকা ভাবে তোমার থটস গুলো দেখেন, ওখান থেকে যদি কোয়েশ্চেন করা লাগে তোমার কোয়েশ্চেন করা, এটা কেন লিখছো, হোয়াই ডু ইউ বিলিভ সো। দেখো আমি আরো মানে বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা আচ্ছা, উই উইল হ্যাভ আ লং ডিসকাশন লেটার, তুমি আমাকে নক দিও। আচ্ছা গাইস, দিস ওয়াজ আচ্ছা অমি কি খবর আমার কলেজ? ভাই কি অবস্থা ভাই? এই তো ভালো 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 ভালো। আমার একটা কোশ্চেন ছিল ভাই, প্যারাগ্রাফ পার্টটা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল বল বল। সেটা হচ্ছে ভাই প্যারাগ্রাফ তো আপনি হচ্ছে এমন একটা প্যারাগ্রাফে টপিক দিয়েছেন যে হচ্ছে রিক্সা কুলার্স অফ ঢাকা সিটি, এটা তো অনেকটাই হচ্ছে মানে ফ্যামিলিয়ার টপিক, বাট এরকম যদি কোনো টপিক আসে যেটা হচ্ছে আমার একদমই শ্যালো নলেজ বা কম নলেজ, ওটা আমি কিভাবে অ্যাপ্রোচ করব? আচ্ছা, শ্যালো নলেজ অথবা কম নলেজ এইরকম টপিক হইলে এই জিনিসটা দিয়ে আমি তোকে জাস্ট একটা জিনিসই বুঝাই। তোর কাছে শ্যালো নলেজ হলে অনেক মানুষের কাছে শ্যালো নলেজ হবে। আচ্ছা, they talking about money inflation. আচ্ছা এই কামিং বাট হাউ ইট উইল অ্যাপ্রোচ ভাই, অ্যাপ্রোচটা কিভাবে আসবে? অ্যাপ্রোচটা কি হবে মানে একদমই যদি না জানোস তাহলে তো এটা একদম ব্যাড ডে তোর ফর ইউ, ব্যাড ডে। বাট আই ডোন্ট থিংক এমন কিছু থাকবে। আচ্ছা কমে চেক করতেছি একটু, সরি কমে চেক করতেছি। সো বেসিক্যালি একদমই যদি ব্যাড ডে হয়, কিছুই লিখতে পারতেছিস না, এমন আমি বিশ্বাস করি না এরকম কোনো টপিক থাকবে। যেই টপিক হোক, কিছুই লিখতে পারবি না এরকম, সরি আমাকে তুই বলতেছি বিকজ আই হ্যাভ দিস ইজ হাউ ইট হ্যাজ হ্যাপেন্ড ফর লাইক 4 to 5 years. সো একদম কিছুই লিখতে পারতেছিস না এরকম যদি হয়, এটা হবে না। এটা কখন হতে পারে? ওই যে আইনস্টাইনের যে
যেটা দিলাম ওইটাই হতে পারে, অনেক মানুষের জন্য এটা হয়েছে, অনেকে লিখতে পারে, লিখে আসতে পারেনি, কিছু লিখে আসতে পারেনি, বাট ডেসক্রিপটিভটা থাকবেই হবে একটু পরিচিত টপিক। এর মধ্যে তো লেসে মানি ইনফ্লেশন নিয়ে তুই জানোস কম, বা ইকোনমি নিয়ে একটু কম জানিস, এই গ্রাউন্ডস গুলো একটু দেখে যাবি। তারপর সাপোজ জানিস না, তখন অ্যাপ্রোচটা হবে যতটুকুই জানিস প্রেসাইসলি বল, কিন্তু ডু নট লাই, যে জিনিসটা জানিস না ওটা বানায় লেখা ট্রাই করিস না, তাহলে এই জিনিসটা তুমি অনেক নেগেটিভ ব্যাকল্যাশ খাবি। যতটুকু জানিস ওই কথাটাই সুন্দরভাবে এলাবোরেট করে একটু সুন্দর করে সাজায় বল, কারণ ওখানে অনেক স্পেস থাকে না, তুই 7 লাইন লিখতে পারবি, 7-8 লাইন লিখতে পারবি, এর বেশি লিখতে পারবি না। সো ওই জায়গায় হচ্ছে তুই যদি নাই জানিস তাহলে তো একদম ভেগ লিখতে হবে, এটা কোনো গ্রাউন্ডস নাই, তোকে মার্কস দিবে না। কিছু জানবি ডেসক্রিপটিভ রাইটিং, অফকোর্স জানবি, যখন এটা ডেসক্রিপটিভ রাইটিং হবে প্যারাগ্রাফ লাইক কিছু না কিছু থাকবে। কারণ তুই না জানলে আই বিলিভ সো বাংলাদেশের ওই যে 10,000 মানুষ পরীক্ষা দিলে তুই না জানলে 9,000 বা 95 মানে 100 বা এর চেয়ে বেশি মানুষও নাও জানতে পারে, এর চেয়েও বেশি মানুষ না জানতে পারে। সো দিস উইল হ্যাপেন উইথ এভরিওয়ান, প্লে সেফ, ডু নট লাইক, এটাই, ডু নট লাইক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ওটুকু সুন্দরভাবে বল। এটা Thank আইবি you, ভাই। অ্যাডমিশন, মানে এভরিবডি প্লিজ রিমেম্বার, আইবি অ্যাডমিশন টেস্ট এটা খুবই একটা তথাকথিত অনেক একটা পপুলার জিনিস, তুমি না পারলে অনেকে পারবে না, সো এটা হয়। আচ্ছা কমেন্ট সেকশন, লেটস চেক। ভাইয়া হ্যাঁ ভাইয়া আমরা ডিবেটে তো সাধারণত মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি, তো এই যে আর্গুমেন্টেটিভ যে রাইটিংটা, এইটার মধ্যে কি আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো নাকি ফর্মাল ওয়েতেই? টু মাচ একাডেমি। শোনো, ফর্মাল বলতে রাইট আপে ফর্মাল বলতে খুব একটা কিছু নাই, ইনফর্মাল বলতে খুব একটা কিছু নাই, বিকজ রাইট আপটা একটা মিডল গ্রাউন্ড, ফর্মাল ইনফর্মালের একটা সুন্দর ভার্সন আছে। এইটাকে একটু পুশ করলে আমরা একাডেমিক রাইটিং এ যেতে পারি, যেখানে একদম একাডেমিক, মানে লেখাটাই অনেক বেশি স্ট্রং ওয়ার্ডস দিয়ে করা। না, তোমার ইউ ডোন্ট হ্যাভ টু, গাইস বিশ্বাস করো 30 মিনিটে এত কিছু করা যায় না। আমি এতদিন পরে সেম টপিক, যে টপিক নিয়ে আমি অলরেডি লাইফে লিখছি, ওই টপিক নিয়ে আজকে লিখতে যাই, আই টুক 11 মিনিটস টু ফিনিশ ইট। সো তুমি বিশ্বাস করবো যে তোমরা যখন করবা এই টপিকটা নিয়ে লিখতে তোমার 20 মিনিট লাগতেছে, আর 10 মিনিটে তুমি কি পতাকা আর একটা প্যারাগ্রাফ করে লিখে শেষ করতে পারতা না। কিন্তু পতাকা নিয়ে একটা প্যারাগ্রাফ ছিল, আর নর্মাল একটা ওই যে অনলাইন ভার্সেস অফলাইন ওটা ছিল, তার মধ্যে আবার আইনস্টাইনটা লিখতে হয়েছে। এইটার মধ্যে 30 মিনিট, আমি তোমাকে বলছি 3-4 মিনিট পরে আমি এক্সাম শুরু করছি, অনেক সেন্টি খাইছিলাম এর জন্য। সো এটা কিন্তু সম্ভব না, এই জন্য এক্সট্রা পুশ করে কোনো কিছু ইনকর্পোরেট করার দরকার নাই। তোমার নর্মাল ল্যাঙ্গুয়েজ আসবা, বাট আমি জানি না তুমি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে কি বুঝাইতেছো। অ্যাটলিস্ট একটা মানে কি বলবো ডিসেন্ট ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। ডিসেন্ট ল্যাঙ্গুয়েজ মানে এক্সট্রা কোনো সিম্পল ওয়ার্ডের বদলে আমি কমপ্লেক্স ওয়ার্ড করি এরকম না। আই বিলিভ কে আই হোল্ড দ্যাট, এটা যদি তোমার না আসে তুমি চিন্তা করে ডু নট ওয়েট ফর হোল্ড দ্যাট। জি ভাইয়া, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে দরকার আমরা নেই। ডিবেটে তো সাধারণত এরকম ইউজ করি। হ্যাঁ, এটা দরকার নাই, এটা দরকার নেই। তোমার মাথায় যেটা আসতেছে ওটাই করো, বিকজ তোমার কন্টেন্টটা বেশি দেখবে, তোমার গ্রামারটা বেশি দেখবে, তোমার রাইট আপটা নিয়ে বেশি দেখবে না। কারণ হচ্ছে ওইটা যদি ইনকর্পোরেট করো, ফোর্স করো, জিনিসটা অনেক খারাপ দেখাবে, তখন আলটিমেটলি তোমার কন্টেন্টসও ভালো হবে না, রাইট আপটাও ভালো হবে না। আচ্ছা, আইল চেক সাম অফ দ্য কমেন্টস, এন্ড তারপর যদি লাগে তোমরা প্লিজ মানে ওই গ্রুপটাতে ইউ গাইস ক্যান পোস্ট, আমি হচ্ছে ইয়া করে দিব। এন্ড কারণ বেসিক্যালি আমি আর কথা বলতে পারতেছি না, আমার গলা শুকিয়ে গেছে অনেক। আচ্ছা ভাইয়া ডেসক্রিপশন, আচ্ছা রিফতি আই আনসার্ড ইউর কোয়েশ্চেন, তোমার সাথে আরো থাকে, আই অ্যাম অ্যাডেড উইথ ইউ, জাস্ট আমাকে করো। কৌশিক বলছে আগামী এসে কি জিম্যাট জিআরই কোন রিসার্চ গুলাতে ভুলে গেছি, তে যেটা আছে ওইটা ফলো করতে হবে না। না, আর্গুমেন্টের বেসিস জিআরই জিম্যাটে তুমি ইউটিউবে অনেকগুলো পাবা, আমি আমার টাইমে দেখছিলাম, বাট নট নেসেসারি ফলো করতে হবে। বাট ওখান থেকে তুমি একটা গুড আন্ডারস্ট্যান্ডিং পাবা যে কোন ফরম্যাটে যাওয়া যায়। আমি যেরকম একটা ফরম্যাট দিচ্ছি, এরকম অনেক ফরম্যাটস পাবা, বাট তুমি এইটাও করবা যে একটা ফরম্যাট দিয়ে যাবা না, কারণ তুমি যখন ফরম্যাটে রিলাই হয়ে যাবা তখন তুমি হচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে চলে যাচ্ছ, নট ফরম্যাটস। তুমি দেখো তোমার টপিকটা কোন ফরম্যাট রিকোয়ার করে। জিজ্ঞেস করি ভাই এইচএসসি তে পাস না করে কি আইবিএ তে এক্সাম দিতে পারবো? না, আইবিএ এইচএসসি তে জাস্ট বেয়ার মিনিমাম পাস করো তাহলেও দিতে পারবে, আইবিএ তে তোমার গ্রেডস কোনোভাবে এফেক্ট করে না। করে 3.5 প্লাস 4 পয়েন্ট সামথিং মিলে 8 হইতে হয়, 8 এর বেশি পাইলে তারপর ইউ ক্যান অ্যাপিয়ার, বাট ওটা খুব একটা মানে বেয়ার মিনিমাম, এটা সবাই পাইতে পারবে আর কি, তোমাদের পিপল লাইক ইউ গাইস, স্মার্ট গাইস লাইক ইউ। আচ্ছা, এই ক্লাসটা কোথায় পাবো? এটা আমার ইউটিউবে পাইতে পারো। হ্যাঁ, ইউটিউবে পাইতে পারো। না, ইয়েস নো যদি হয়, যারা হক ইয়েস নো যদি হয়, ধরো এখানে একটা তোমার রিলিজিয়ান, তোমার কি অ্যালকোহল শুড বি লিগালাইজড, নো, তখন তুমি নো দিয়ে পুরো আর্গুমেন্টস দিবা সব। বাট যদি অনলাইন অফলাইন হয়, তুমি চিন্তা করে দেখো অনলাইন অফলাইন দুটাই কিন্তু খুবই ইম্প্যাক্ট ফেলতেছে এখন, লার্নিং এর ইয়াটাই চেঞ্জ করে দিছে, তখন তোমার ইউ হ্যাভ টু মানে গো ফর বোথ, এন্ড তোমার সেন্সটা হবে বোথ। কিন্তু তোমাকে যদি ইয়েস আর নো চুজ ওয়ান সাইড বলেই দেয়, তাহলে গো ফর দ্যাট। বাট ইউজুয়ালি ওরকম টপিকে তারা জানে যে চুজ ওয়ান সাইড করে লাভ নেই আমার। আচ্ছা, পিএমটি আস্কড হাউ মাচ ডাজ রাইডিং ম্যাটার? আচ্ছা, এটা খুবই গুড কোয়েশ্চেন।
এইটা হচ্ছে আমি কোট করি তাথির ভাইয়ের সাথে এইদিন এইটা নিয়ে আমি গল্প করতেছিলাম। তাথির ভাই আমাকে বলতেছে যে প্রবাবলি এটা নিয়ে আমি কথাই বলতাম না হ্যান্ড রাইটিং নিয়ে। উনি বলতেছে যে হ্যান্ড রাইটিং নিয়ে বলতেছে এই জন্য যে হ্যান্ড রাইটিং চিন্তা করে দেখো জেনারেল সেন্সে যে তুমি একটা হ্যান্ড রাইটিং মানে কয়েকটা স্ক্রিপ্ট চেক করতেছো, যার হ্যান্ড রাইটিং ভালো তার তাতে একটু মনে হবে ভালো করে পড়ে দেখি, তাই না? সো রাইটিংটা একটু ক্লিয়ার করে লেখা। একদিনে তুমি হ্যান্ড রাইটিং ভালো করতে পারবে না, আবার হ্যান্ড রাইটিং এর জন্য ইমপ্রুভ করতে যে তুমি অন্য সেকশনে যে পড়বা ওই পড়ার টাইমও এফেক্ট করতে পারবে না। হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান লার্ন হাউ টু রাইট ক্লিয়ারলি। Yeah, I'll start an IBA batch, which already I mean আমার ব্যাচের ইয়াটা দেখাই ফেলছি। ওটা probably I'll post somewhere in time. You can always like follow me or add me on Facebook, তাহলে you will notification. Okay, so I haven't started WhatSmart. আমার একটা ভিডিও আছে ওখানে I said how to learn WhatSmart faster. এখন স্টার্ট করা দরকার নেই প্লিজ গাইস, মানে do not be obsessed about IBA. This is not the end of the life. এটা করতে যে তুমি HSC এফেক্ট করো না। I do not relate because আমি যখন HSC তখন IBA এর কথা আমি জীবনে ভাবিও নাই। So still আমি বলবো প্লিজ do not do that. But WhatSmart করো নাই এটা না, এটা মানুষজন এখন করতেছে এমন না যে তুমি করতে পারো না। ইফ ইউ লিড আ ডিসিপ্লিন লাইফ, তুমি প্রতিদিন 20টা করে ওয়ার্ড শিখো, তোমার 1-1.5 মাসের মধ্যে ওয়ার্ড শেষ হবে। বাট দ্য থিং ইজ ওয়েদার ইউ আর দ্যাট পারসন অর নট, আস্ক ইউরসেলফ এন্ড you can do that or not, এটা চিন্তা করে দেখো, তা ওইটার বেসিসে তুমি ডিসাইড would it be really be a risk if I go for IBA prep even though I have a backup of ABS. This is the same question being asked by 10,000 people who are preparing for not preparing appearing in the IBA admission test. IBA এর জন্য প্রিপারেশন নিলে কি হইতো, আমার তো ব্যাকআপ মাত্র BPABS and JYBA. So মানে when there is this recent quote from someone আমাকে বলছে যে মানে when you sign up for something big, you sign up for the you know sign up for the pain of not achieving it, not having it as well. So এটাই মানে the thing is big, বড় জিনিস ওইটার জন্য না হইলে ওটার পেইনটাও বিগ হবে, and you sign up for both, for having the success and if that doesn't work out, for the pain as well. Guys, we have had a very good session. Stay fine, and if you have further questions, please feel free to knock me, and I would always love the feedback of the session. If you like it or if you think যে আরো কিছু নিয়ে continue কথা বলা যায়, তো please let me know, because that is how I'll be understanding how you guys are like perceiving my class, কেমন লাগতেছে না লাগতেছে, ঠিক আছে? So stay fine, we will see each other after HSC probably. আমি probably HSC পর একটা সেশন করব, অনেক ক্লোজার হবে, সবাইকে ওইভাবে নেওয়া পসিবল হবে না, লাইক 40-50 জন নিয়ে একটা IBN একটা সেশন করতে পারি আর কি, দেখি। I'm searching for partners and stuff. Okay, thank you so much, stay fine guys. Thank you.